যদি তোর কেমিস্ট্রি বোরিং লাগে, ফিজিক্স বোরিং লাগে, তার মানে তোকে বোরিং ভাবে সেটা করানো হচ্ছে। এবং এইটুকু কথা দিতে পারি, তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো। বাইরে বেরিয়ে শিয়ালদায় রাজুদার পরোটা খেতে চলে গেছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। সেমিস্টার 1 এর শেষে তোদেরকে কেমিস্ট্রির কিছু ঝলক দেখিয়েছিলাম, শিখিয়েছিলাম কিভাবে কেমিস্ট্রি পড়তে হয়। সেমিস্টার 2 তে বাদ যাবে কেন? সেমিস্টার 2 এরও আমাদের ইউটিউব স্পেশাল ক্লাসগুলো শুরু হয়ে গেছে। কিছুদিন পর থেকে তোরা দেখতে পাবি রেগুলারলি ইউটিউবের মধ্যে ক্লাস 11 এর ভিডিও আসবে। আমাদের ক্লাস 11 এর ক্যাটালিস্ট ব্যাচ অলরেডি চলছে। তোরা প্রত্যেকেই ক্যাটালিস্ট ব্যাচের যে সেকেন্ড সেমিস্টারের ডেমো ভিডিওটা সেটা দেখে ফেলেছিস। জারণ সংখ্যার ক্লাস 1 তোরা দেখেছিস। প্রচুর ছেলে মেয়ে প্রচুর পছন্দ করেছিস ক্লাসটাকে। এইবার একটা কথা বলি, আমাদের সেমিস্টার 2 এর ক্যাটালিস্ট ব্যাচে শুরু হয়েছে থার্মোডাইনামিক্স। ইকুইলিব্রিয়াম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে থার্মোডাইনামিক্সটা আমাদের চলছে, যদি আর একটা ক্লাস হলে থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। এই থার্মোডাইনামিক্স এর ক্লাস 1টা আমার মনে হলো একটু সবাইকে দেওয়া উচিত। মানে এটা দেখানো উচিত যে আমরা ব্যাচের মধ্যে কিরকম ভাবে ফান করে কেমিস্ট্রি পড়ি। মানে ফান করে কেমিস্ট্রি ইন দ্য সেন্স, কেমিস্ট্রির কিছু কিছু জিনিস হয়তো ছেলে মেয়েদের খুব কঠিন লাগে, খুব বোরিং লাগে, খুব ভয়াবিত হয়ে যায় তারা। কি পড়ছি রে বাবা, কি এটা, কি সব পড়ছি। সেই সমস্ত জিনিসগুলোকে আমি চেষ্টা করি তার মধ্যে একটু মজা মিশিয়ে একটু ছেলে মেয়েদের সামনে এমন করে দেওয়া যাতে কেমিস্ট্রিটাকে তার বার্ডেন না মনে হয়। সাবজেক্ট তো আমাদের বার্ডেন দেওয়ার জন্য আসে না, কিছু শেখানোর জন্য আসে, যাতে আমরা সেই বিষয়টাকে এক্স্যাক্টলি শিখতে পারি। তার জন্য আমি যে রকম ভাবে পারি সেরকম ভাবে বলি। ভাই মাথায় রাখবেন, খুব টাপরি মানুষ আছি আমি, উনি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি না, কাউকে বলতেও ইনসিস্ট করি না। সুতরাং আমি আমার মতো কেমিস্ট্রি করাই, আর স্টুডেন্টদের সাথে কানেক্ট করার মতো কেমিস্ট্রি করানোর চেষ্টা করি। এটাই হচ্ছে বিষয়। আমিও তোদের মতো একজন স্টুডেন্টই ছিলাম, এবং আমি জানি একটা স্টুডেন্ট কি চায়। প্রত্যেকের সাথে এই ভিডিওর মধ্যে যখন তোদের কথাগুলো তোরা শুনবি বা ভিডিও পড়ানোগুলো তোরা দেখবি, তোরা মনে হতে পারে এটা ক্লাসিক্যাল পড়ানোর থেকে একটু আলাদা, বা যেরকম ভাবে একটা অর্থোডক্স একটা পড়ানো চলে সেরকম থেকে একটু আলাদা। এই চ্যানেলটার মধ্যে তুই এরকমই পড়াশোনা পাবি। আমি তোকে কেমিস্ট্রি এইভাবেই শেখাবো, এবং এইটুকু কথা দিতে পারি তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো। কেমিস্ট্রি পড়াবো না, শিখিয়ে দেবো। এবার একটা কথা বলি, এই পুরো ভিডিওটার মধ্যে তুই একটা ক্যারেক্টার দেখতে পাবি। প্রথম ক্যারেক্টারের নাম সুপ্রিয়। সুপ্রিয় আমারই একজন স্টুডেন্ট, আমাদের ব্যাচের মধ্যেই পড়ে। ওর ফিজিক্সের প্রতি খুব নেশা। ও রিসেন্টলি শিখেছে ও নাকি ফিজিক্সের মাধ্যমে ম্যাথ এক্সপ্লেন করে দেবে। সুতরাং থোড়া রোস্ট তো বানতা হ্যায়। দ্বিতীয় একজন হচ্ছে আমাদের নেতা অঙ্কিত। অঙ্কিতের বিষয়ে কিন্তু আমি আলাদা করে কিছু বলবো না, ওকে শুধু রোস্টই করব। আর 3 নম্বর হচ্ছে আমাদের আরেক স্টুডেন্ট অন্তলিনা, যাকেও তুমি এখানে দেখতে পাবে। 4 নম্বর খুশবু বলে একজন ক্যারেক্টারকে তুমি এখানে দেখতে পাবে। মানে পুরো ক্যারেক্টারের মাধ্যমে আমাদের থার্মোডাইনামিক্সটাকে কি করে এক্সপ্লেন করেছি সেটা তুই এই ভিডিওর মধ্যে প্রপারলি দেখবি। প্রত্যেকে দেখতে থাক ভিডিওটা, এবং আমাকে অবশ্যই জানাস থার্মোডাইনামিক্স আগে এভাবে পড়েছিস কিনা। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর সব থেকে বেসিক কথা, একটা সিস্টেম, একটা পরিবেশ আর একটা পরিসীমা। তুই যদি একটুখানি যেই এবং নিটের ফাউন্ডেশন ক্লাসগুলো দেখিস আমার কোনোদিনও, যদি আমি জানি না সুযোগ পাবি কিনা, আমি এই সিস্টেম, পরিবেশ এবং পরিসীমা ক্লাস 9 এ করিয়ে দিই। থার্মোডাইনামিক্স এর বেসিক আমি ক্লাস 9 এ শিখিয়ে দিই। তোকে আমি জাস্ট একটুখানি বলি এই বিষয়টা কি অ্যাকচুয়ালি। ধর আমি তোকে বলছি, তুই কোনো একটা বিক্রিয়া করছিস। ধর তোরা প্রত্যেকেই জানিস আমি নোবেল পাওয়া আর্টিস্ট, মানে পেতে পেতে রয়ে গেছি। আমি অত্যন্ত ভালো ছবি আঁকি, প্রত্যেকেই সেই বিষয়টা সম্পর্কে অবগত, যারা অবগত নয় তারা জেনে নেয়। ধর এরকম একটা বালতি তুই নিয়েছিস, বা এরকম একটা বিকার তুই নিয়েছিস। এই বিকারটার মধ্যে তুই ধর কিছু একটা রেখেছিস, রেখে ধর তুই রিয়াকশন করছিস। ধর এখানে বললাম, এখানে ধর আমাদের সুপ্রিয় রয়েছে, সুপ্রিয় এসেছে। সুপ্রিয় এসে বলছে আমি আজকে টিকটিকির গু নিয়ে রিয়াকশন করব, এবং দেখবো এর মধ্যে কি ফিজিক্স আছে যেটার জন্য এটা কালো হয়ে যাচ্ছে, যেটার জন্য এটার মধ্যে একটা সাদা অংশ থাকছে, এর মধ্যে কি ফিজিক্স আছে, এটা কিসের জন্য উপর থেকে নিচের দিকেই পড়ছে, কেন ওটা টিকটিকির ওই পারে চলে যাচ্ছে না, মানে কত ভেলোসিটি নিয়ে পড়ছে, আমি যদি এখানে বসে থাকি আমার ঠিক কতটা পাশে পড়তে পারে। ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে রিসার্চ করছে, ওই জন্য এরকম একটা সিস্টেমও তৈরি করেছে, তৈরি করে টিকটিকির গুটা নিয়ে স্টাডি করছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এই যে টিকটিকির গু আছে এখানে। এইবার বিষয়টা হচ্ছে, তুই আমাকে একটা কথা বল, তাহলে ধর এই সুপ্রিয়র মুদ্রা আকর্ষণটা কোথায়, ওর ওর ম্যাটার অফ স্টাডি কোনটা, ওর মেন টপিক কোনটা। ওর মেন টপিক হচ্ছে এই বালতির ভেতরে থাকা টিকটিকির গু। মানে আমি তোকে ঘুরিয়ে বলতে পারি ওর মেন ফোকাস, ওর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই বালতির ভেতরে, এই বিকারটার ভেতরে, এই জিনিসটার ভেতরে। মানে এই ভেতরের জিনিসটা ওর সব থেকে বেশি দরকার, এইটা বাদ দিয়ে ও এখন আর কিছু বুঝছে না।
মনে রাখ, আমরা যখন থার্মোডিনামিক্সে কোনো একটা রিয়াকশনকে নিয়ে ডিল করি, আমরা যখন থার্মোডিনামিক্সে কোনো একটা রিয়াকশনের ভেতরকার জিনিসপত্র স্টাডি করি, থার্মোডিনামিক্স কিছুই না, একটা রিয়াকশনের অভ্যন্তরের সমস্ত বিষয়গুলোকে একবার করে পরিমাপ করা, মানে একটা ফুল হেলথ চেক আপকে থার্মোডিনামিক্স বলা হয়। সেটা সবকিছু নিয়ে ডিল করে দেয়। এবার খেয়াল করে দেখ, এই যে ভেতরের জিনিসটা যেটাকে নিয়ে আমরা ডিল করছি, যেইটা আমাদের এরিয়া অফ ফোকাস, সেইটাকে থার্মোডিনামিক্স বলে থাকে সিস্টেম। এবং বিশ্বাস কর, থার্মোডিনামিক্স এই সিস্টেম বাদ দিয়ে আর কাউকে বোঝে না। থার্মোডিনামিক্স এর ফোকাস একদম ফিক্সড ভাই, যেখানে রিয়াকশনটা হচ্ছে এবং যার সাথে রিয়াকশনটা হচ্ছে সেটাই আমার সিস্টেম। এবার তুই ভাবিস না এই পুরো বাটিটা সিস্টেম, পুরো বাটিটা সিস্টেম নয় ভাই, এর ভেতরটুকু সিস্টেম, এর ভেতরে যেটুকু জায়গার মধ্যে ওই টিকটিকির গুটা নিয়েও পরীক্ষা করছে, ওইটুকু জায়গা হচ্ছে ওর সিস্টেম। নেক্সট, সুপ্রিয় এতটাই মেতে উঠেছে এটা করতে গিয়ে যে অন্য সবকিছুকে ভুলে গেছে। ওকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তো সিস্টেম কোনটা, বলবে দাদা আমার সিস্টেম হচ্ছে এই টিকটিকির গুটা, আমি এটার ফিজিক্স গবেষণা করব এবং বলে দেবো এটা ম্যাথের থেকেও বড়, ফিজিক্সের মাধ্যমে ম্যাথ এসছে, আমি বলে দেবো। একদম খেপে আছে ভাই। তো ওর কাছে এইটা যদি সিস্টেম হয়, এই সিস্টেমটা বাদ দিয়ে পৃথিবীর সবকিছু ওর কাছে কি এখন? বলবো আমার কাছে সব পরিবেশ। তুই যে অঞ্চলটার মধ্যে থাকিস, তোর বাড়ির চারপাশটা তোর পরিবেশ। ও বলবে আমার কাছে শুধুমাত্র পৃথিবীতে এখন এইটাই দরকার, এইটাই আমার কাছে সব থেকে বড় জিনিস, এইটা বাদ দিয়ে এন্টায়ার পৃথিবীতে যা আছে সব আমার পরিবেশ। মানুষ ইউজুয়ালি তার বাড়ির বাইরেটুকুকে বলে, ও বলছে না, ও তো বড় বিজ্ঞান, এইটা বাদ দিয়ে বাকি সব আমার পরিবেশ। মানে মাথায় রাখ, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে এই সিস্টেমটাকে বাদ দিলে এই মহাবিশ্বের মধ্যে যা রয়েছে সেই সব কিছুকে থার্মোডাইনামিক্স সারাউন্ডিং বলে থাকে। সারাউন্ডিং কথাটার মানে কি? পরিবেশ। মানে থার্মোডাইনামিক্স এর কাছে সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে সিস্টেম। ওইটাকে বাদ দিলে থার্মোডাইনামিক্স আর কিচ্ছু বোঝে না। বাকি যা বলবে হ্যাঁ ওটাও এনভায়রনমেন্ট, ওটাও পরিবেশ, ওটাও সারাউন্ডিং, এইসব পড়ে যাবে। ও আর কাউকে চেনে না। 3 নম্বরে একটা বিষয় আছে। কি বিষয়? এই যে বাটিটা আছে, যে বাটিটা সিস্টেমটাকে সারাউন্ডিং থেকে, মানে সিস্টেমটাকে তার পরিবেশ থেকে আলাদা করে রেখে দিয়েছে, এই বাটিটার একটা নাম আছে। বাটিটার নাম হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি মানে এমন একটা কাল্পনিক বা অস্তিত্বযুক্ত একটা জিনিস যেটা একটা সিস্টেমকে একটা পরিবেশ থেকে আলাদা করে দেয়। তাহলে আমি যদি তোকে একটুখানি জিজ্ঞাসা করি, এই ভেতরকার সিস্টেম আর পুরো বাইরের পরিবেশকে মিলিয়ে দিলে কি হবে? না পুরো মহাবিশ্ব হয়ে যাবে, এই পুরো আর্থ হয়ে যাবে। ওই সিস্টেমটা বাদ দিয়ে এন্টায়ার আর্থ যেটা রয়েছে সেটাই তার পরিবেশ ছিল। একটুখানি বলো, সুপ্রিয়র গু টেকনিক সবার ক্লিয়ার? একদম। এই সুপ্রিয়র গু টেকনিক কি বলছি, সরি, টিকটিকির গু টেকনিক। ভাই চল নেক্সট হচ্ছে সিস্টেমের প্রকারভেদ। এই যে আমরা যে থার্মোডাইনামিক্স এর সিস্টেম কথাটা বলছি না, এই সিস্টেম বিষয়টাকে অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করা যায়। কি কি সিস্টেম? একটুখানি প্রত্যেকে মন দিয়ে শুনবে। কে একজন লিখেছে সিস্টেম ফার দেখে সর্বনাশ করে দেয়, থার্মোডাইনামিক্স দেখে ওইসব না দিয়ে দেয়, আমার সিস্টেমকে উল্টো পাল্টা বলছে প্রথম দিনই। দেখে দিকে এই যে সিস্টেম কথাটা রয়েছে, মানে যাকে নিয়ে আমরা পরীক্ষাটা করছি, যাকে নিয়ে আমরা তার থার্মোডাইনামিক্যাল প্রপার্টিজ গুলোকে আলোচনা করব, তার প্রেসার কি, তার ভলিউম কি, তার টেম্পারেচার কি, তার এনথালপি কি, তার এনট্রপি কি, সমস্ত কিছু আমরা যে জানবো, এই যে সিস্টেম, সেইটার যে প্রথম ভাগটা সেটা হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমকে বলা হয় মুক্ত সিস্টেম। আমি বাংলা ইংরেজি টার্ম দুটোই লিখে দেবো। থার্মোডাইনামিক্স এ ইংরেজি টার্ম খুব লাগে, কেউ বাংলা টার্ম মনে রাখে না, তবু যেহেতু তোরা প্রথম পড়ছিস সেই কারণে তোদেরকে একটু করে বাংলা টার্ম লিখে দিচ্ছি। কিন্তু বিশ্বাস কর 11-12 কেমিস্ট্রিতে বাংলা টার্মের থেকে ইংলিশ টার্মের যে প্রভাবটা সেটা অনেকটা বেশি, বিশেষ করে তুই ওটাকে দেখতে পাবি 2nd আর 4th সেমিস্টার। এবার চল নেক্সট, এই ওপেন সিস্টেমের বিষয়টা একটুখানি বলি। দেখ ধর তুই এখানটায়
তুই তো ফুচকা খেয়েছিস, কারণ ফুচকা তুই টক জল দিয়ে খাস না, কিন্তু তুই হচ্ছিস মহা শয়তান। ফুচকার পয়সা দিয়েছি, টক জল নেবো না, হতে পারে তুই কি করেছিস, কাকুকে বলেছিস কাকু এই প্লাস্টিকে করে আমার টক জল দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে কিছু একটা করে নেবো টক জলটা দিয়ে, দরকার হলে রুটি দিয়ে খেয়ে নেবো, টক জল খাবো, কিন্তু পয়সা উসুল আমি করে ছাড়বো। তুই কাকুর দোকান দিয়ে এরকম একটা আর্টিস্টিক গ্লাসে করে টক জল নিয়ে এসছিস। এবার তুই এই টক জলটাকে খুব সুন্দর করে গরম করেছিস, কারণ তুই হলি সুপ্রিয় শিষ্য। সুপ্রিয় যেমনি ফিজিক্স এর মাধ্যমে ম্যাথ প্রমাণ করছে, অমনি তুই ওর টক জলের মধ্যে জল আছে প্রমাণ করছিস। তো তুই এই টক জলটাকে ভীষণ ভালো করে গরম করে দেখছিস ওর টকটা বাড়ে না টকটা কমে, আর তেঁতুলটা কি বেশি তেঁতুল হয় না তেঁতুলটা কম তেঁতুল হয়, মানে তুই এইটার মধ্যে রিয়াকশন করছিস, তোর এইটা হচ্ছে তোর এরিয়া অফ ফোকাস। তার মানে এই টক জলটা হচ্ছে তোর সিস্টেম। এইবার বিষয়টা হচ্ছে এটা যখনই তো সিস্টেম হিসেবে প্রমাণিত হয়ে গেল, এইবার আমি তোকে প্রমাণ করছি যে এটা কেন মুক্ত সিস্টেম। তোর এই টক জলটা হচ্ছে হট টক জল, গরম টক জল। এবার তুই কি করেছিস, তুই যখন দেখছিস যে না গরম করলে ঠান্ডা করলে কিছুই তো হচ্ছে না, তুই এই টক জলটাকে যেমন গরম করেছিস অমনি রেখে দিয়ে চলে গেলি। কিছুক্ষণ পরে এসে তুই দেখতে পেলি যে এই হট টক জলটা আর হট নেই, এটা এখন কোল্ড টক জল হয়ে গেছে আবার। এবং তুই এটাও দেখছিলি যে যখন টক জলটা হট ছিল তখন এখান থেকে কিছু 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 ধোঁয়া বেরোচ্ছিল, এমনি 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 করে ধোঁয়া বেরোচ্ছিল। তোর সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, আচ্ছা ফিজিক্স, টক জলটা থেকে ধোঁয়া বেরিয়েছে, সমাজ রয়ে দয়া, তার মানে কিছুটা ভর টক জলের কমে গেছে, টক জলটা থেকেই তো জিনিসটা বেরিয়েছে, তার মানে যে টক জলের ভরটা আগে ভেতরে ছিল এখন আর নেই। তার মানে ধোঁয়াটা অ্যাকচুয়ালি কি বের করে দিচ্ছে, মাস বের করে দিচ্ছে, মাস। তার মানে সিস্টেম আর তার সারাউন্ডিং এর মধ্যে ভরের আদান প্রদান হচ্ছে, মাস ট্রান্সফার হচ্ছে। দ্বিতীয় আরেকটা জিনিস, এই যে টক জলটা নিয়ে আমি পরীক্ষাটা করছিলাম সেটা হট ছিল, কোল্ড হলো কি করে, তার মানে নিশ্চয়ই এই হট টক জল মানে সিস্টেম থেকে তাপ আমার সারাউন্ডিং এর মধ্যে বেরিয়েছে, মানে আমার সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে হিট এক্সচেঞ্জও চলছে। আমি দুটো বিষয় জানতে পারলাম, একটা মাস আর একটা হিট, একটা ভর আর একটা শক্তি। হিট মানে কি, হিট এক প্রকার এনার্জি। যদি তুই দেখতে পাস সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে মাসেরও আদান প্রদান চলছে, মাসেরও ট্রান্সফার ঘটছে, এনার্জিরও ট্রান্সফার ঘটছে, মানে দুটো বিষয়ই ট্রান্সফার ঘটে গেছে, তখন তুই বুঝে নিস তুই যে সিস্টেমটা নিয়েছিস সেটা একটা ওপেন সিস্টেম আছে। ওপেন সিস্টেম মানে সেখান থেকে দুটো জিনিস সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে আদান প্রদান করতে পারে, একটা মাস আর একটা এনার্জি। বলো প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার একদম। চলো নেক্সট। এইবার আমরা বিভিন্ন টাইপের সিস্টেমের মধ্যে যেটা সেকেন্ড সিস্টেম পড়তে চলেছি সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম। এই ক্লোজ সেই ক্লোজ নয় যেটা তোর বান্ধবীর বাড়ি গেলে তোর বান্ধবী দরজাটাকে বন্ধ করে তোকে ঢুকতে দেয় না, ওই ক্লোজডের কথা আমি বলছি না, ওই অপমানের কথা আমি বলছি না। এই ক্লোজড একটু আলাদা ভাই। এখানে বিষয়টা কি হয়, এখানে ধর তুই একটা গ্লাসের মধ্যে কিছুটা গরম জল নিয়েছিস, কিন্তু যাতে গরম জলটা থেকে আর আগের মতো ভুল যাতে না হয়, যাতে এরকম ভাবে মাস বেরিয়ে চলে না যেতে পারে। আসলে যারা ফিজিক্স একটু বেশি বোঝে তারা কিন্তু খুব একটা জিনিস নষ্ট করতে চায় না, সব দিকে ফিজিক্স দেখতে পায়। হ্যাঁ মাস নষ্ট হচ্ছে, চাপা দে। এবার কি দিয়ে চাপা দেবো? আমাদের সুপ্রিয় অনেক খুঁজছে, সমস্ত জিনিস খুঁজে ফেলেছে, সবকিছু প্রয়াসও করে নিয়েছে, কিন্তু কিছুতেই ও মাছটাকে যেন ধরে রাখতে পারছে না। এর ভেতরে তো রেখে দিয়েছে হট ওয়াটার, তো হট ওয়াটার রাখলে তো ভাই স্বাভাবিকভাবে বাষ্পীভবন হবে,
নর্মাল ওয়াটার রাখলেও তার উপরিতল থেকে বাষ্পীভবন হয়তো চোখে দেখতে পাস না, হট ওয়াটারে চোখে দেখতে পাস। তো ও একটা জিনিস ঠিক করেছে যে ওর কাছে এক্সপেরিমেন্ট করার জন্য অনেক টিকটিকির গু ছিল। ওই ওপরের জায়গাটাকে টিকটিকির সুন্দর গু দিয়ে সিল করে দিয়েছে। ওর কাছে এটাই শেষ সুযোগ ছিল। টিকটিকির গু হচ্ছে ওর কাছে সব থেকে বড় এক্সপেরিমেন্টের বিষয়। ও এখানে টিকটিকির গু দিয়ে, টিকটিকির গু লাগছে না জিনিসটা, টিকটিকির গু দিয়ে সিল করে দিয়েছে, ঠিক আছে। এবার যখনই টিকটিকির গু দিয়ে সিল করে দিল, সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আর মাছটা বেরোতে পারছে না। তার মানে সিস্টেম আর তার সারাউন্ডিং এর মধ্যে মাসের ট্রান্সফার হচ্ছে না। এইবার কিন্তু ও এখন এসে একটুখানি, ও না স্কুলে চলে গেছিল, স্কুলে গিয়ে ভাবছিল টিকটিকির গুটা দিয়ে সিল তো করলাম, কিন্তু ভেতরের হট ওয়াটারটা কি হট থাকবে নাকি হট ওয়াটারটা কোল্ড হয়ে যাবে? টানা ধুমতানো চারিদিক থেকে বাজছে। এবং ও স্কুল থেকে যখন ফিরে এলো, ও ফিরে এসে সবার প্রথমে টিকটিকির গুটাকে হাউ মাউ করে সরিয়ে দিয়ে জলটাকে খাওয়ার চেষ্টা করলো। খেয়ে দেখলো ও যেটা অনুমান করেছিল সেটা ঠিক। এই হট ওয়াটারটা আর হট নেই, হট ওয়াটারটা এখন কোল্ড ওয়াটার হয়ে গেছে। মানে তুই কি বুঝতে পেরেছিস? বুঝতে পারলি এখানে সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো মাসের ট্রান্সফার হচ্ছে না ঠিকই, কিন্তু সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে একটা জিনিসের ট্রান্সফার ঘটে গেল যেটাকে আমি আটকাতে পারলাম না, সেটা হচ্ছে এনার্জি। এই হট ওয়াটার থেকে হিট এনার্জিটা বাইরে বেরিয়ে শিয়ালদায় রাজুদার পরোটা খেতে চলে গেছে। এইটাকে এখন তুই শুধু ফেসবুকে দেখতে পাবি, আর তোর বাড়িতে দেখতে পাবি না। এই যে এনার্জিটা বেরিয়ে শিয়ালদায় রাজুদার পরোটা খেতে গেছে, এ বেরোলো কি করে? আমি তো সব বন্ধ করে দিয়েছিলাম। মনে রাখ, এই যে ওয়ালগুলো রয়েছে না, এই ওয়ালগুলোর মধ্যে যে অণুগুলো থাকে, যে পরমাণুগুলো থাকে, তুই যখন একটু গ্র্যাজুয়েশন লেভেলে যাবি তখন জানতে পারবি এগুলো না ভাইব্রেট করে। তোরা ফিজিক্সে কিছুটা পড়বি কিন্তু একদমই নেগলিজেবল অ্যামাউন্টে। ওই ভাইব্রেশনস গুলোর জন্য তাপটা এদিক থেকে ওদিক সামনের দিকে প্রবাহিত হতে থাকে। তোরা দেখবি যারা 9 এর শব্দ চ্যাপ্টারটাকে ঠিকভাবে পড়েছিলি, সেখানে দুটো টার্ম ছিল, একটা ঘনীভবন, একটা তনুভবন। মানে এই যে আমি তোকে কথাটা বলছি, সেই কথাটা যাচ্ছে কি করে? তোর শব্দ তরঙ্গগুলো একবার সামনাসামনি আসছে, শব্দ অণুগুলো একবার কাছাকাছি আসছে, একবার দূরে যাচ্ছে, কাছাকাছি আসছে, দূরে যাচ্ছে, এরকম করতে করতে কম্পনের মাধ্যমে তারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। তো সেই রকমই একটা প্রসেসের মাধ্যমে এই হিটটাও এই ওয়ালটা কম্পনের মাধ্যমে বাইরের দিকে যাচ্ছে, মানে এনার্জি ট্রান্সফার ঘটছে। এই ধরনের সিস্টেমকে আমরা বলবো ক্লোজড সিস্টেম। যে সিস্টেমে সিস্টেম আর তার সারাউন্ডিং এর মধ্যে কোনো মাসের ট্রান্সফার ঘটে না, কিন্তু এনার্জি বা হিটের ট্রান্সফার ঘটে, সেই সিস্টেমটাকে আমরা ক্লোজ সিস্টেম বলি। মানে এটাকে ক্লোজ কেন বলা হলো? জাস্ট বিকজ অফ মাস। বাকি এখানে তো দুটোই হচ্ছিল, এখানে শুধুমাত্র মাস হলো আর এনার্জি চলে গেল, মাস বন্ধ হয়ে গেল আর এনার্জি চলে গেল রাজুদার পরোটা খেতে। হয়েছে। নেক্সট 3 নম্বর যে সিস্টেম আছে সেইটাকে বলে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি? দেখবে গ্রুপের এমন কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা গ্রুপের মধ্যে রয়েছে, কিন্তু না গ্রুপের কোনো ছেলে মেয়ের সাথে তারা কথা বলে, না স্কুলে তাদের কোনো বন্ধু আছে, না তাদের কোনো বান্ধবী আছে, আর না তা কোনো বান্ধবীর কাছে তারা পাত্তা পায়। এই যে কিছু ছেলে রয়েছে, আমি মেয়েদের ব্যাপারে কথা বলি না, এই যে কিছু ছেলে রয়েছে তাদেরকে আমরা বলি নিঃসঙ্গ। ওদের কোনো সঙ্গ নেই, যে কোনো কারণেই হতে পারে। হয় ওরা কাউকে পাত্তা দেয় না, আর না হলে ওরা কারোর থেকে পাত্তা পায় না, দ্বিতীয়টাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এই যে আইসোলেটেড সিস্টেমের কথাটা আমি বলছি, সেটাও কিছুটা ওই ধরনের। ধর স্কুলের মধ্যে একজন হঠাৎ করে সবার ব্যাগ থেকে টিফিন চুরি করছে, টিফিন টাইমে আসার আগে সবাই বক্স খুলে দেখছে টিফিন হাওয়া। তো ওই যে ছেলেটার একদিন সবাই সন্ধান পেয়ে গেছে, তো ওকে একদম রাম কেলান কেলিয়েছে, কেলিয়ে একদম লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিয়েছে, ওর সাথে আর কেউ কথাবার্তা বলে না। তো সে হয়ে গেছে আইসোলেটেড। এই যে আইসোলেটেড কথাটার মানে কি? ওর সাথে কেউ যোগাযোগ রাখছে না, ওর সাথে কেউ কথাবার্তা বলছে না। যদি তুই কখনো কোনো একটা থার্মোফ্লাক্স টাইপের জিনিস দেখে থাকিস, যেটা
বেশিরভাগ ক্ষেত্রে দেখবি মিল্টন কোম্পানির হয়। আমি একটু এঁকে দেওয়ার তোকে চেষ্টা করছি। আমি কিন্তু সিনচ্যানের প্রিন্সিপাল আঁকছি না, আমি কিন্তু থার্মোফ্লাস্ক আঁকছি, ঠিক আছে? তো এই যে থার্মোফ্লাস্ক মিল্টন কোম্পানির, এখানে তুই খেয়াল করে দেখবি, তুই ধর রাত্রি 12টার সময় গরম জল রেখেছিলি, সকাল 12টার সময় সেই গরম জলটা গরম আছে, সেই পরের দিন রাত্রির 12টার সময় গরম আছে, তারপরের দিন সকাল 12টার সময় গরম আছে। তার মানে এই যে থার্মোফ্লাস্কটার ভেতরে যে জলটা রয়েছে, যে গরম জলটা আছে, সেটা থেকে কোনো মাস তো বাইরে প্রথম কথা বেরোনোর জায়গাই নেই, এনার্জিটারও কিন্তু খুব একটা ট্রান্সফার ঘটছে না বললেই চলে। বাস্তবে তোরা পরে গিয়ে জানতে পারবি 100% রুদ্ধতাপীয় দেওয়াল সম্ভব নয়। এটাকে রুদ্ধতাপীয় বললাম কেন? যেখান থেকে তাপ বেরোতে পারে না, যেখান থেকে এনার্জি বেরোতে পারে না, সেটাকে রুদ্ধতাপীয় বলা হয়। কিন্তু বাস্তবে 100% রুদ্ধতাপীয় বলে পৃথিবীতে কিছু হয় না। তাও অন্যান্য গুলোর ক্ষেত্রে যেরকম ভাবে বিষয়টা ঘটছিল, এখানে আলাদা। এখানে এনার্জিটা প্রায় বেরোচ্ছে না বললেই চলে একটা সার্টেন টাইমের জন্য, মানে ফর দ্যাট সার্টেন টাইম, ওই কিছুটা সময়ের জন্য মাসও বেরোচ্ছে না, এনার্জিও বেরোচ্ছে না। সেই কিছুটা টাইমের জন্য এই সিস্টেমটা একটা আইসোলেটেড বা নিঃসঙ্গ সিস্টেম হয়ে পড়েছে। এই বদ্ধ সিস্টেম মানে ক্লোজ সিস্টেম, এটাও তোর ক্লিয়ার। আর নিঃসঙ্গ মানে আইসোলেটেড সিস্টেম, এইটাও তোর ক্লিয়ার। তুই খেয়াল কর, একটা একটা করে বন্ধ হচ্ছে। এখানে ভরও যাচ্ছিল, এখানে শক্তিও যাচ্ছিল। এখানে শুধুমাত্র শক্তি গেছে রাজুদার পরোটা খেতে, ভর কিন্তু যায়নি। এখানে কিন্তু দেখ কোনোটাই যায়নি, কারণ রাজুদার পরোটা খেয়ে তাদের দুজনেরই অম্বল হয়ে গেছে। এই সমস্ত কিছু আমরা সিস্টেম জিনিসটা, আমরা মোটামুটি সিস্টেম বিষয়টা নিয়ে একদম কাঁপিয়ে টাপিয়ে দিয়েছি ভাই। নেক্সট হচ্ছে দুটো প্রপার্টি। এই প্রপার্টি গুলোকে একটুখানি মনে রাখাটা কঠিন বিষয়, কিন্তু আমি তোকে এমন একটা টেকনিক শেখাবো যেটা দিয়ে তুই এটাকে খুব সহজে মনে রাখতে পারবি। এবার টেকনিকটা কেউ কোনোদিন ভুলবে না যদি সে তার সেই অভিজ্ঞতাটা থাকে। ওই যে সিস্টেমের পরিমাণগত ও অবস্থানগত ধর্ম, এই পরিমাণগত অবস্থানগত বিশ্বাস কর কেউ মনে রাখতে পারে না। তুই দুটো টার্ম মনে রাখবি, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি যেটা পরিমাণগত ধর্ম, আরেকটা হচ্ছে অবস্থাগত ধর্ম যেটাকে ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয়ে থাকে। এই এক্সটেন্সিভ প্রপার্টি মানেটা, এক্সটেন্সিভ প্রপার্টি শুরুতে কে আছে বলো? এটা মানে কি? এক্সাম্পল। এক্সাম্পল না, ওটা তুই ভাবছিস, আমি তো ভাবছি না। আমি ভাবছি এটা মানে ওটাই যেটা আমি ভাবতে চাইছি। এই যিনি ছিলেন তোর জীবনে, বা হয়তো পরবর্তীকালে কখনো তুই এই বিষয়টাকে ফিল করতে পারবি, ইনি তোকে ছেড়ে চলে গেছেন। কারণ ইনি যতক্ষণ তোর পকেটটা ভারী ছিল ততক্ষণই তোর সাথে ছিল। তার মানে এর থাকা না থাকাটা তোর পকেট ভারী হওয়ার উপর নির্ভর করে, মানে পকেটের ভরের উপর নির্ভর করে। মনে রাখবি, যেহেতু এর থাকাটা বা না থাকাটা পকেটের ভরের উপর নির্ভর করে, মানে এ হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম, মানে এরা হচ্ছে ভরের উপর নির্ভরশীল ধর্ম, মানে এরা পরিমাণের উপর নির্ভরশীল ধর্ম, মানে এরা পরিমাণগত ধর্ম। এক্সটেন্সিভ প্রপার্টি মানে এমন প্রপার্টি যেই প্রপার্টি গুলো কোনো একটা সিস্টেমের ভরের উপর নির্ভর করে, সিস্টেমটার মাসের উপর, সিস্টেমটার পরিমাণের উপর নির্ভর করে। ঠিক যেমন করে পকেটের ভরের উপরে নির্ভর করতো কে? ঠিক আছে, টেকনিক গুলোকে খেয়াল রাখতে হবে। তোমাকে বহুবার এমনি প্রশ্ন আসতে পারে যে এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি না এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। এইবার তুমি পরিমাণগত বিষয়টাও পারবে, যেটা পরিমাণগত না সেটাই অবস্থাগত। এখন বিষয়টা হচ্ছে এই এক্সটেন্সিভ প্রপার্টির এক্সাম্পল কি কি হতে পারে না? এক্সটেন্সিভ প্রপার্টি বলতে আমরা ইটসেলফ মাসকে বুঝতে পারি। যত পদার্থের পরিমাণ বাড়বে তত মাস বাড়বে, এটাকে বলা হয়। আমি এটার সাথে খুব একটা সহমত যদিও নয়, কারণ একে নিয়েই কথা। দ্বিতীয় হতে পারে মোল নাম্বার, পদার্থের পরিমাণ যত মাস বাড়ে ততই পদার্থের পরিমাণ বাড়ে, ততই মোল বাড়ে। আমি বলতে পারি তত আয়তন বাড়ে। তোরা এখনই জানবি না, বাট একটু জেনে রাখ, আন্তঃশক্তি বলে একটা বিষয় হয়, আজকেই করাবো। আন্তঃশক্তি যেটাকে আমরা সোজা কথায় সিস্টেমের ইন্টারনাল এনার্জি বলে থাকি। ইন্টারনাল এনার্জি,
ওইটাও কিন্তু একটা ভর সাপেক্ষ ধর্ম। যত পদার্থের পরিমাণ তো শরীরের ভেতরে বাড়বে তত তোর ইন্টারনাল এনার্জি বাড়তে থাকবে। এছাড়াও আরো অনেক কিছু হয়, এনথ্যালপি হয়, তাপগ্রাহিতা হয়, কিন্তু সেই জিনিসগুলো এখনই তোকে আমি ইন্ট্রোডিউস করাতে চাইছি না। যখন এক এক করে ইন্ট্রোডিউস করাবো তোকে আমি বলবো এক এক করে যে এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি, সব তোকে আমি বলতে থাকবো। আপাতত এইগুলো তুই চিনিস, এগুলোকে তুই জানিস, আমি তোকে জাস্ট এইগুলোর একটা ধারণা তোকে দিয়ে রাখলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলা হয়। ইন্টেন্সিভ কথাটা কি জিনিস? ইন্টেন্সিভ তুই বুঝতেই পারছিস এবার, এমন প্রপার্টি যেগুলো সিস্টেমের ভরের উপর নির্ভরশীল নয়, যেগুলো সিস্টেমের মাসের উপরে নির্ভর করে না। যেমনি একটা এক্সাম্পল দেবো, তুই এক্ষুনি খুব সহজে বিষয়টাকে গ্র্যাব করতে পারবি। 1 মিনিট দাঁড়া। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে ডেনসিটি। তুই যদি একটুখানি মন দিয়ে দেখিস, এই ডেনসিটি কথাটা কেন বলছি, তুই ধর কিছুটা জল নিয়েছিস, এতটা পরিমাণ ধর তুই জল নিয়েছিস, এই এতটা পরিমাণ জলের ডেনসিটি যা হবে, তুই ধর অনেকখানি জল নিয়েছিস, সেই জলটারও ডেনসিটি তাই হবে, কারণ জিনিসটা আলটিমেটলি জল। এইবার বিষয়টা হচ্ছে, যেহেতু জলের ডেনসিটি এখানেও যা এখানেও তাই, সেই কারণে আমি কতটা ভরের জল নিয়েছি তার উপরে কিন্তু আমার ডেনসিটিটা নির্ভর করছে না। সো আমি এখানে বলতেই পারি যে আমার ডেনসিটিটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল। দ্বিতীয় তোকে যে জিনিসটা আমি বলতে পারি, তোরা নিশ্চয়ই জিনিসটাকে পড়েছিস, সেই জিনিসটা হচ্ছে সারফেস টেনশন। এই যে সারফেস টেনশন বিষয়টা রয়েছে, যেটাকে আমাদের ফিজিক্সের লোকজন আরো ভালো, টেনসিটি কি বলে দিচ্ছি রে, টেনশন আর ডেনসিটি একসাথে টেনসিটি হয়ে গেছে, টেনশন। এই সারফেস টেনশনটা এইটুকু জলবিন্দুর ক্ষেত্রে পদার্থের, আসলে সারফেস টেনশনটা কিসের উপর, পদার্থের উপর নির্ভর করে, আর নর্মাল এরকম জলের ক্ষেত্রেও তাই হয়। তুই যদি আরেকটা বিষয় দেখে থাকিস, তুই একটা জিনিস খেয়াল করে দেখ, এই জিনিসটা তুই দেখেছিস কিনা আমাকে একটুখানি খেয়াল করেছিস কিনা বল। সেটা হচ্ছে এই যে ডেনসিটি বিষয়টা রয়েছে, এইটা যেহেতু কোনোভাবে ভরের উপর নির্ভর করছে না, মানে এইটুকু জলের ডেনসিটি যা, এই এতটা জলেরও ডেনসিটি তাই, সুতরাং এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। আবার তুই চিন্তা করে দেখ, ভর আর আয়তন এই দুটো কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু তুই একটা জিনিস দেখ, এই ডেনসিটিকেই তো লেখা যায় ভর বাই আয়তন করে। মানে তুই একটা জিনিস বুঝতে পারছিস, ভর একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আয়তন একটা এক্সটেন্সিভ প্রপার্টি, মানে এরা ভরের উপর নির্ভর করছে, কিন্তু এদের দুজনের যে ভাগফল আছে ডেনসিটি, সেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। বল আমাকে এই বিষয়টা ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে? এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টির বিষয়টা সবার কাছে ক্লিয়ার আছে? কনফার্ম করবে প্রত্যেকে। এইবার একটুখানি দেখা যাক নেক্সট। এইটা খুব সুন্দর জিনিস, জানিস তো, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, কারণ এটা আমি প্রত্যেক বছর দেখতে পাই, এই জন্য এটা একটা লাইভ এক্সাম্পল আমি তোকে দিয়ে দিতে পারি। লাইভ মানে একদম তোদের চোখের সামনে, তোরাও দেখেছিস বহুবার। সেটা হচ্ছে তাপগতীয় সিস্টেমের অবস্থার অপেক্ষক, একটাকে স্টেট ফাংশন বলছি, একটাকে পাথ ফাংশন বলছি। এই যে স্টেট ফাংশন আর পাথ ফাংশন, এই যে দুটো টার্ম থার্মোডাইনামিক্স এর মধ্যে তুই পড়বি। কি কি টার্ম? একটা টার্ম হচ্ছে স্টেট ফাংশন, আরেকটা টার্ম হচ্ছে পাথ ফাংশন। আমি এক এক করে তোকে বলবো, তুই আমার সাথে একদম সহমত হবি স্টেট ফাংশন জিনিসটা কি আর পাথ ফাংশন জিনিসটা কি সেটা। প্রথমে আমি তোকে একটা জিনিস বলতে চাই, কি বিষয় বলতো? ধর আমি তোকে বলছি, তুই এমন একজন ছেলেকে বা মেয়েকে জানিস যে বলে যে আমি কিছুই পড়ি, আমি কিছুই জানতাম না, আমি 9-10 অব্দি কোনো কনসেপ্টই জানি না, আমি কিছুই পড়িনি। তার মানে আমি ধরে নিলাম যে যদি প্রথমে 9-এর পরীক্ষা হতো, সে হয়তো 12 পেয়েছিল 90-তে। যখন 10-এর মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সেই ছেলেটি পেল 95 আউট অফ 100। মানে দিস ইজ আ হিউজ জাম্প। কিন্তু আমাকে একটা কথা বল, আমরা শুধুমাত্র কোন বিষয়টাকে সেলিব্রেট করব? যে ও প্রাথমিক অবস্থায় 12 পেয়েছিল আর অন্তিম অবস্থায় 95 পেয়েছে। তুই কি এই অন্তিম অবস্থার 95টাকে সমালোচনা করে পাল্টাতে পারবি? পারবি না। তুই কি এটা বলতে পারিস
যে এই 95টা ও 2K পেয়েছে? বলতে পারবি না। ও হয়তো 3 রকম আমার সিচুয়েশন হতে পারে, যে এইটাও 2K পেয়েছে, এইটাও খেটে পেয়েছে, এটাও 2K আর খেটে দুটো মিলিয়ে পেয়েছে। কিন্তু কোন পথে পেয়েছে সেটা আমরা প্রমাণই করতে পারবো না, বিকজ এর 95 পাওয়াটা আর 12 পাওয়াটা শুধু একটা প্রাথমিক আর একটা অন্তিম অবস্থান। আমরা শুধু দেখছি প্রাথমিকে এটা ছিল, অন্তিমে এটা ছিল, মধ্যখানে কোন পথে সেটা হয়েছে উই ডোন্ট নো। ইন রিয়েলিটি যে এটা পেয়েছে সে ভীষণ খেটে পেয়েছে, কারণ তার 11 খেটে যাবে বুঝতে পারছি, মানে সে ভীষণ পড়তে পারে, চেষ্টা করে ছেলেটা। বাট যাই হোক, বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এটা বলতে পারবো না। সেই জন্য যে সমস্ত প্রপার্টি গুলো আমরা শুধু প্রাথমিক বিষয়টা দেখবো আর অন্তিম বিষয়টা দেখবো, কোন পথে সিস্টেমটা সেই প্রাথমিক থেকে অন্তিম অবস্থাটা অর্জন করেছে, আমরা সেই পথটাকে বুঝতে পারবো না। সেই ধরনের সিস্টেমের প্রপার্টিজ গুলোকে আমরা স্টেট ফাংশন বলে থাকি। যেমন এক্সাম্পল হচ্ছে, ধর কোনো একটা সিস্টেমের প্রারম্ভিক অবস্থায় তার চাপ ছিল P1, তার আয়তন ছিল V1, তার উষ্ণতা ছিল T1। যখন সিস্টেমটা তার ফাইনাল অবস্থাতে পৌঁছালো তখন তার প্রেসার হয়ে গেল P2, তার আয়তন হয়ে গেল V2, তার উষ্ণতা হয়ে গেল T2। আমরা শুধু এটাই দেখবো যে তার চাপটা P1 ছিল, চাপটা P2 হয়েছে। আমার কি আর অন্য কিছু দেখে কোনো লাভ আছে? আমার তো চাপটা বাড়ানো নিয়ে কথা ছিল। আমি ওর চাপটা ওর পেছনে দেশলাই কাঠি জ্বালিয়ে বাড়িয়ে দিয়েছি, না ওকে 3 দিন ধরে না খাইয়ে বাড়িয়ে দিয়েছি, সেটা আমার জানা দরকার নেই। চাপটা বেড়ে গেছে, আমার চাপটা বাড়ানো দরকার ছিল, এটা আমার কাজ, আর কিছু। ওর আয়তনটার ক্ষেত্রে পুরো সেম ব্যাপার, উষ্ণতাটার ক্ষেত্রে সেম ব্যাপার। আমি উষ্ণতার লম্ফ দিয়ে জ্বালিয়ে বাড়িয়েছি, দেশলাই দিয়ে জ্বালিয়ে বাড়িয়েছি, পাথর ঘষে বাড়িয়েছি, আমার জানার দরকার নেই। আমার উষ্ণতা বেড়ে গেছে, আমার এইটুকু জানার দরকার আছে। আমার দরকার ছিল সিস্টেমটা T2 অবস্থা, আমি T2 অবস্থাটাকে নিয়ে চলে এসেছি। এইবার তাহলে যে সমস্ত প্রপার্টিজ গুলো, যে সমস্ত ফাংশনস গুলো কোনোভাবে পথের উপরে নির্ভর করলো না, যেটা কোন পথে হলো ডাজন্ট ম্যাটার, এটা হয়েছে দ্যাট ইজ ম্যাটার, সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি স্টেট ফাংশন। তার মানে আমি এইটুকু বলবো যে চাপ, আয়তন এবং উষ্ণতা এই 3টে জিনিস হচ্ছে থার্মোডাইনামিক্স এর স্টেট ফাংশন। এবং সবসময় মাথায় রাখবে, স্টেট ফাংশন গুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, PVT আর দ্য স্টেট ফাংশনস অফ থার্মোডাইনামিক্স। তুমি যতদিন থার্মোডাইনামিক্স পড়বে এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আজকের এই ক্লাসটা যে করবে না সে থার্মোডাইনামিক্স পারবে না, কারণ থার্মোডাইনামিক্স কে জানতে হলে তার এই টার্মিনোলজিস গুলোকে জানতে হবে, নাহলে সে থার্মোডাইনামিক্স পড়তেই পারবে না, পড়লেও কিছু বুঝবে না। দ্বিতীয় হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন বিষয়টা কি বলে? ধর এইটা সার্থকের বাড়ি, আর এইটা হচ্ছে সার্থকের বান্ধবীর বাড়ি। এবার সার্থক তার বাড়ি থেকে সার্থকের বান্ধবীর বাড়িতে যেতে চাইছে, তো তার কাছে 3খানা রাস্তা রয়েছে। সার্থক হেভি সুন্দর বাইক চালাতে পারে, হ্যাঁ 2বার নর্দমার মধ্যে ঢুকে গেছে সেটা আলাদা বিষয়, কিন্তু তার কাছে 3খানা রাস্তা রয়েছে। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই একটা রাস্তা। এবার বিষয়টা হচ্ছে, তুই আমাকে একটা কথা শুধু বল, ধর আমি তোকে জিজ্ঞাসা করছি, এখানে মেন আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে সার্থক কতটা কাজ করছে, কতটা ওয়ার্ক করতে হচ্ছে সার্থককে টু রিচ সার্থকের বান্ধবীর বাড়ি। তার কাছে 3খানা রাস্তা আছে। আমি যদি তোকে বলি এটা 1 নম্বর রাস্তা, এটা 2 নম্বর রাস্তা, এটা 3 নম্বর রাস্তা, কোন রাস্তা দিয়ে গেলে সার্থককে বেশি কাজ করতে হবে? আমাকে একটুখানি প্রত্যেকে অ্যান্সার করবে, কোন রাস্তা দিয়ে গেলে সার্থককে সবচেয়ে বেশি কাজ করতে হবে? একদম একদম যে রাস্তাটা সব থেকে লম্বা সেই রাস্তা দিয়ে গেলেই সার্থককে সব থেকে বেশি কাজ করতে হবে। তার মানে তুই একটা বিষয় ভেবে দেখ, তোকে যদি আমি প্রশ্নটা এটা করতাম যে কোন রাস্তা দিয়ে গেলে সার্থককে সবচেয়ে কম কাজ করতে হবে, তুই বলতি 1 নম্বর রাস্তা দিয়ে। তোকে বললাম সবচেয়ে বেশি কোথায়, তুই বলবি 3 নম্বর রাস্তা দিয়ে। তার মানে তুই একটা বিষয় খেয়াল করে দেখ তো,
এই যে কতটা ওয়ার্ক করছে আমার সিস্টেমটা, সেইটা তো অ্যাকচুয়ালি পাথের উপর নির্ভর করছে। কোন রাস্তা দিয়ে আমি কাজটা করাচ্ছি তার উপরে ওয়ার্কটা ডিপেন্ড করছে। সেই জন্য থার্মোডিনামিক্স এর ভাষায় এই ওয়ার্ক হচ্ছে একটা পাথ ফাংশন, যেটা পথের উপর নির্ভর করে। কিন্তু একটা গোপন বিষয় তোকে বলবো, সার্থক সবসময় এই রাস্তাটা দিয়েই যায়। তার কারণটা কি জানিস? তার কারণটা হচ্ছে এই যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে, এই যে ধর 1 নম্বর রাস্তা, এই যে ধর 2 নম্বর রাস্তা, এখানটায় 1 নম্বর রাস্তাটার মধ্যে মেয়েটার বাবার একটা দোকান আছে, আর 2 নম্বর রাস্তাটার মধ্যে মেয়েটার দাদার একটা দোকান আছে। সার্থককে দুবার ধরেছে। এমনিতে তো সার্থককে মারলেই মধ্যিখান দিয়ে ভেঙে যাবে, তার উপর ওর বাবা বডি বিল্ডার, মেয়েটার বাবা, মেয়েটার দাদাও সবে সবে জিম ফিম করছে। সার্থককে একদম কলার ফলার ধরে ধমকি দিয়েছে। ওই জন্য সার্থকের কষ্ট হয় ঠিকই, কিন্তু সার্থক 3 নম্বর রাস্তা দিয়েই যায়। ঠিক আছে, আর কিছু না। সার্থকের নাচের ভিডিও তার উপর দেখে নিয়েছে তারা, যে সার্থক কত সুন্দর নাচে, একদম পাঞ্জাবি ফাঞ্জাবি পরে একদম ভাংড়া ডান্স দিচ্ছিল সার্থক পুজোতে। তো সেটা দেখে নিয়েছে, দেখে নিয়ে আরো ওকে একদম বলেছে যে আমাদের বাড়িতে আসবে না, একদম মারবো এমন না মধ্যিখান দিয়ে ভেঙে দেবো একদম। দেখে নিয়ে যে বেটা খুব রোগা, একে মারলি ভয় পেয়ে যাবে, মারের হুমকি দেখালে। ওই জন্য সার্থকের কষ্ট হলেও 3 নম্বর রাস্তা দিয়ে যায়। এইবার বিষয়টা শুন, এই যে আমি তোকে কথাটা বললাম, কষ্ট হলেও 3 নম্বর রাস্তা দিয়ে যায়, এই কষ্ট হলেও মানেটা কি? মানেটা হচ্ছে 3 নম্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর শরীর থেকে বেশি হিট উৎপন্ন হয়। ও অনেক বেশি কাজ করছে যখন, ওর হিট উৎপাদন, শরীরের এনার্জি লসটাও তো অনেক বেশি হচ্ছে। তার মানে আমি যদি তোকে বলি আরো একটা এক্সাম্পল দিয়ে, ওই যে বলেছিলাম না সার্থক খুব সুন্দর বাইক চালায়, 2 বার নর্দমায় ঢুকে গেছে ঠিকই, কিন্তু এখন ভালো চালাচ্ছে। সার্থকের বাইক কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গরম হয়ে যাবে? তুই বলবি দাদা এনি ডে এনি টাইম 3 নম্বর রাস্তা দিয়ে গেলে সার্থকের বাইক সবচেয়ে বেশি গরম হয়ে যাবে, কারণ 3 নম্বর রাস্তা দিয়ে গেলে সার্থকের বাইককে অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক বেশি কাজ মানে অনেক বেশি হিট। তার মানে এই যে দ্বিতীয় প্রসঙ্গটা আমি তোর সামনে নিয়ে এলাম, সেটা হচ্ছে হিট। কোন রাস্তা দিয়ে গেলে হিট উৎপাদন বেশি হবে বাইকে? স্বাভাবিক 3 নম্বর রাস্তা দিয়ে গেলে। মাথায় রাখ, এই ওয়ার্ক আর এই হিট থার্মোডাইনামিক্স এর দুখানা পাথ ফাংশন, যে দুটোই তোকে পড়তে হবে। ওয়ার্ককে আমরা ছোট হাতের W দিয়ে লিখবো, আর হিটকে আমরা ছোট হাতের Q দিয়ে লিখবো। বল কি বুঝলি? বুঝলাম যে আমাদের স্টেট ফাংশন গুলোকে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, আর পাথ ফাংশন গুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। বলো প্রত্যেকের কাছে একদম ধুমধাম আমার ক্লিয়ার? আমরা এই দুটো বিষয় পড়ে ফেলেছি। তাপগতীয় প্রক্রিয়া, এই যে বিষয়গুলোকে এবার আমরা একটুখানি দেখতে চলেছি। খুব ভালো করে দেখবি থার্মোডাইনামিক্স এর যে প্রসেস গুলো রয়েছে। প্রথমেই আমরা যে প্রসেসটা পড়বো সেটা হচ্ছে চক্রীয় পদ্ধতি, বা যেটাকে আমরা সাইক্লিক প্রসেস বলে থাকি। সাইক্লিক, আমি কি এগুলো দিয়েছি কিছু? হ্যাঁ দিয়েছি। সাইক্লিক প্রসেস বা চক্রীয় পদ্ধতি। এই চক্রীয় পদ্ধতি বিষয়টা অ্যাকচুয়ালি কি, তুই জাস্ট চিন্তা করে দেখ, যে পদ্ধতিতে তুই ভালো করে বিষয়টা ভেবে দেখিস। ধর তোর সিস্টেমটার প্রারম্ভিক থার্মোডাইনামিক্স এর যে অবস্থা, প্রারম্ভিক তাপগতীয় অবস্থাটা ছিল, চাপটা P1, আয়তনটা V1, উষ্ণতাটা T1। ধর তোর সিস্টেমটা এরকম একটা অবস্থাতে ছিল। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তুই এর চাপ, আয়তন, উষ্ণতা সবেরই ধর পরিবর্তন করলি। সেখান থেকে তুই নিয়ে চলে এলি P2, V2, T2। তুই একটার পরিবর্তন নাও করতে পারিস, সেটা তোর ব্যাপার। দুটোর পরিবর্তন নাও করতে পারিস, তোর ব্যাপার। কিন্তু কিছু একটা পরিবর্তন তোকে করতে হবে। ধর আমি 3টেই পরিবর্তন করেছি এখানে। আবার এখান থেকে ধর আমি আরো একটা চেঞ্জ করেছি, আমি ধর নিয়ে গেছি P3, V3, T3। কিন্তু নিয়ে গিয়ে লাভ হয়নি, সেই সিস্টেমটা আবার তার আগের অবস্থাতে ফিরে চলে এসেছে। মানে সিস্টেমটাকে আমি বিভিন্ন রকম তাপগতীয় অবস্থার মধ্যে নিয়ে গেলাম ঠিকই, তার প্রেসার চেঞ্জ করলাম, ভলিউম চেঞ্জ করলাম, টেম্পারেচার চেঞ্জ করলাম, সব করলাম, কিন্তু সিস্টেমটা আবারও তার প্রারম্ভিক অবস্থার মধ্যেই চলে এলো দিন শেষে।
মানে তুই আমাকে একটা কথা বল, এই যে চক্রীয় পদ্ধতি রয়েছে এখানে আমরা মেনলি যাকে পরিমাপ করি সে হচ্ছে আন্তঃশক্তি, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলে থাকি। আমি না প্রথমেই আন্তঃশক্তি বিষয়টা একটুখানি বলে নিই, তারপরে আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করছি। এই যে আন্তঃশক্তি বিষয়টা আছে, ইন্টারনাল এনার্জি বিষয়টা রয়েছে, এইটার জন্য আমাদের মডেল কে হবে? আমরা কাকে নিয়ে বলবো এটা? ধর আমি বলছি অন্তলীনাকে নিয়ে। ধর অন্তলীনা আর অঙ্কিতের মধ্যে একদিন খুব লড়াই হচ্ছে। অন্তলীনা উড়ে উড়ে অঙ্কিতকে মারছে। খুব ভালো কথা, কিসের জন্য মারছে না, অঙ্কিত গ্রুপটা খুলে দিয়েছে আর সবাই ভুলভাল বকতে শুরু করেছে, এই জন্য অন্তলীনা কাছে খেপে এবার ও উড়ে উড়ে অঙ্কিতকে মারতে শুরু করেছে। ধর অঙ্কিত সামনে দাঁড়িয়েছিল, অঙ্কিত প্রথমবার এসছে সবার সাথে দেখা করতে, অন্তলীনা প্রথমেই দেখেছে যে আজকে সকালেই ও গ্রুপটা খুলে দিয়েছিল আর সবাই বকেছে, ওকে উড়ে উড়ে ওখানেই মারতে শুরু করেছে। অঙ্কিত কিছু করতেও পারছে না, কারণ অঙ্কিত একটা নীতিতে চলে, মহিলাদের গায়ে হাত দিতে নেই। তার মানে এখানে অন্তলীনা যে অঙ্কিতকে যে ঠেঙাচ্ছে সেটা কিসের মাধ্যমে ঠেঙাচ্ছে? তার নিজের শক্তির মাধ্যমে ঠেঙাচ্ছে। মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই সে যে খাওয়া দাওয়াটা করছে, সে যে বাইরে থেকে হিটটাকে নিচ্ছে, সে যে পরিশ্রমটার মাধ্যমে যে মাসল ফাসলস গুলো বানাচ্ছে, তার জন্য শরীরের ভেতরে একটা আন্তঃশক্তি ডেভেলপ করছে, একটা ইন্টারনাল এনার্জি ডেভেলপ করছে। এই ইন্টারনাল এনার্জিটার মাধ্যমেই আমিও সব কাজ করছি, তুইও সব কাজ করিস, অন্তলীনাও সেই কাজটা করছে। তো এই ইন্টারনাল এনার্জিটাকে আমরা থার্মোডাইনামিক্স এর ভাষায় ইউ দিয়ে প্রকাশ করে থাকি, বুঝতে পারলি তো? ইউ দিয়ে। যদি কোনো প্রসেসের মাধ্যমে তোর ইন্টারনাল এনার্জি চেঞ্জ ঘটে, যেমন ধর অন্তলীনা উড়ে উড়ে অঙ্কিতকে পিটালো, তো অন্তলীনা কিসের মাধ্যমে পিটালো? ওর নিজের শক্তির মাধ্যমে পিটিয়েছে, তাহলে কিছুটা পরিমাণ শক্তি ওর কমেছে। এই যে কতটা কমলো, এই যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটাকে আমরা ডেল ইউ দিয়ে প্রকাশ করে থাকি। এই চক্রীয় পদ্ধতিতে অন্তঃশক্তির কি পরিবর্তন হচ্ছে দেখ। ধর আমি বললাম এইসব না, এইসব কেমিস্ট্রি বাদ দেওয়া, এগুলো তাহলে লোকে বোঝে না, সত্যি কথা বলছি। ধর একটা অন্তলীনা আছে, অন্তলীনার শক্তি ধর আগে ছিল 20 জুল, ও অঙ্কিতকে খুব জোর ঠেঙালো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কিত। অঙ্কিত ভাবছে কি হচ্ছে আমার সাথে, অঙ্কিতকে একদম ধরে ধুম ধাক্কা পিটিয়ে দিল। পিটিয়ে দেওয়ার পর অন্তলীনার এনার্জি হয়ে গেল 12 জুল, মানে অন্তলীনার এনার্জিটা কমে গেল। এই অবস্থায় অন্তলীনাকে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে রায়সী আবার তার শক্তিটাকে 20 জুল করে দিল। তার মানে পুরো সিস্টেমটা যে চক্রীয় পদ্ধতিতে চললো, প্রথমে অন্তলীনা অঙ্কিতকে ঠেঙালো, তার মানে এখানে প্রচ্ছন্ন মদত রায়সী ছিল, তারপরে অন্তলীনার শক্তিটা একটু কমে গেল, তারপরে রায়সী এসে এনার্জি ড্রিঙ্কের মাধ্যমে অন্তলীনার এনার্জিটাকে আবার যেখানে ছিল সেখানে নিয়ে চলে গেল। এই যে পুরো প্রসেসটা ঘটেছে, এই প্রসেসটা শুরুতে আর শেষে, শুরুতেও অন্তলীনার ইন্টারনাল এনার্জি যা ছিল, শেষেও অন্তলীনার ইন্টারনাল এনার্জি তো তাই রয়েছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়েছে, কিন্তু ঘুরে ফিরে তো ইন্টারনাল এনার্জি আবার সেম হয়ে গেছে। এই ধরনের প্রসেস গুলোকে আমরা বলে থাকি সাইক্লিক প্রসেস। আজকে তুই চিন্তা করে দেখ, যখন P1 V1 T1 ছিল একটা ইন্টারনাল এনার্জি ছিল, যখন P2 V2 T2 হলো আরেকটা ইন্টারনাল এনার্জি চলে এলো, P3 V3 T3 এর সময় আরেকটা ইন্টারনাল এনার্জি চলে এলো, কিন্তু যখন আবার ফিরে গেল তখন তার ইন্টারনাল এনার্জি আবার যা ছিল তাই হয়ে গেছে। যে পদ্ধতিতে তুমি বিভিন্ন রাস্তার মাধ্যমে ঘুরে ফিরে ইন্টারনাল এনার্জিকে সেম করে দাও, সেই পদ্ধতিটাকে চক্রীয় পদ্ধতি বলে, আর কিচ্ছু না। এবার তোকে যদি এর কয়েকটা এক্সাম্পল জানতে হয়, এর একটাই এক্সাম্পল ভালো করে পড়বি, সেটা হচ্ছে ধর আমি তোকে বললাম 298 কেলভিনে, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ATM চাপে আমার কাছে কিছুটা জল রয়েছে। আমি কি করছি, এর প্রেসারটাকে সেম রেখে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছি। যখনই বাড়িয়ে দিলাম তো এইটা আলটিমেটলি হয়ে গেল 373 কেলভিনে 1 ATM চাপে কিছুটা পরিমাণ জল। এটাও ধর জল ছিল, এটাও ধর জল আছে। এবার তুইও জানিস যখনই একটা জলকে আমি 373 কেলভিনে নিয়ে চলে আসবো,
এই পুরো জলটা উইথাউট চেঞ্জিং ইটস টেম্পারেচার অ্যান্ড প্রেসার পুরোটাই কনভার্ট হয়ে যাবে 373 কেলভিনের বাষ্পে, যার চাপটাও থাকবে 1 atm। পরিষ্কার কথা। তার মানে এই যে জল থেকে বাষ্প হলো, আবার আমি এই বাষ্পটাকে প্রেসার সেম রেখে তার উষ্ণতাকে কমিয়ে প্রেসার সেম উষ্ণতাকে ড্রপ করে 298 কেলভিন 1 atm এর জলে কনভার্ট করে দিলাম। এই এন্টায়ার প্রসেসটাতে আমার ওভারঅল ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। কারণ যেখানে ইন্টারনাল এনার্জি ছিল সেখানেই চলে এলো। এই ধরনের প্রসেসগুলোকে আমরা চক্রীয় পদ্ধতি বলে থাকি। নেক্সট, অঙ্কিত ভাববে আমি রাস্তার মধ্যে ঘুরছি, অঙ্কিত এত করে 2-3 বার হোঁচট খেয়ে গেছে রাস্তায়। চল নেক্সট, সমস্ত সমতাপীয় প্রক্রিয়ার বিষয়টা একটু করে দেখে নে, আইসোথার্মাল প্রসেসের বিষয়টা। এখানে কি হচ্ছে না, পুরোটার ক্ষেত্রে, পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে ওভারঅল সিস্টেমটার যে টেম্পারেচার সেটা ধ্রুবক থাকছে। তুই একটা জিনিস তো এক্ষুনি দেখলি, বল এক্ষুনি তুই দেখলি, কি দেখলি না, যখন আমরা কোনো একটা জলকে 373 কেলভিনে নিয়ে চলে আসি, সেই 373 কেলভিন 1 atm প্রেসারের যে জল থাকে সেটা উইথাউট চেঞ্জিং ইটস টেম্পারেচার পুরোটাই কনভার্ট হয়ে যায় 373 কেলভিন 1 atm প্রেসারের বাষ্পে। মানে এই যে উইথাউট চেঞ্জিং টেম্পারেচার, উইথাউট চেঞ্জিং প্রেসার জলটা বাষ্প হলো, এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ ঘটলো না বলে এই প্রসেসটাকে সমষ্ণ প্রসেস বলা হয়ে থাকে। এই প্রসেসটায় সিস্টেমের টেম্পারেচারটা ধ্রুবক থাকে। গল্প শেষ। নেক্সট, সমচাপীয় প্রসেস। এটাও তুই ওটারই এক্সাম্পল দিতে পারিস, বাট তোকে চল আরেকটা নতুন এক্সাম্পল দিই। ধর এরকম একটা সুন্দর বাটির মধ্যে হলুদ রঙের জল আছে। এবার এই হলুদ রঙের জলটাকে তুই এমনি করে খুলে রেখে দিয়ে চলে গেছিস। তো এই জলটা এরকম ভাবে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। তোরা প্রত্যেকে জানিস যে কোনো একটা বিষয়, তোরা এখনো পর্যন্ত জানিস না, ওটা ক্লাস 12-এ গিয়ে তুই দ্রবণ চ্যাপ্টারের মধ্যে জানতে পারবি, যে কোনো একটা জিনিস যখন বাষ্পীভূত হয় তখন ওর ওপরে বায়ুমণ্ডলীয় চাপ সর্বদা ফিক্স থাকে। বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু কোনোদিন চেঞ্জ হচ্ছে না, কারণ সিস্টেমটা পুরোপুরি রূপে খোলা রয়েছে। তাহলে ওর ওপর থেকে যে বায়ুমণ্ডলীয় প্রেসারটা রয়েছে, যে চাপটা রয়েছে, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট আছে। এবার ওই বায়ুমণ্ডলীয় চাপের বিরুদ্ধে গিয়েই সে বাষ্পীভূত হয়ে যাচ্ছে ভাই। তার মানে এইটাকে আমি যতক্ষণই খোলা রাখবো এই বায়ুমণ্ডলীয় চাপটা তো ফিক্স থাকবে তার উপরে। তার মানে একটা খোলা পাত্রের মধ্যে রাখা জলের বাষ্পীভবন একটা কি ধরনের প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। কারণ যতক্ষণ বাষ্পীভবনটা চলে ওর উপরে বায়ুমণ্ডলীয় চাপটা কি থাকে? সমান থাকে। নেক্সট, সম আয়তনিক প্রক্রিয়া বিষয়টাকে। ধর আমি কোনো একটা গ্যাস নিয়েছি, এইসব দিলে না হয় না। ধর আমি তোকে একটা কথা বলছি, ধর সবাই মিলে অর্গানাইজ করেছে ক্যারাটে কম্পিটিশন। ক্যারাটে কম্পিটিশনে কে কে আছে? ধর এখানে আছে, একদিকে রয়েছে আমাদের সার্থক, আরেকদিকে রয়েছে, আরেকদিকে কাকে রাখবো, আরেকদিকে ধর রয়েছে সুপ্রিয়। সুপ্রিয় এই যে সুপ্রিয় আর সার্থকের মধ্যে লড়াই হচ্ছে, কিছুক্ষণ লড়াইটা চলবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই লড়াইটা একটা ঘরের মধ্যে হচ্ছে, মানে কেউ ঘর ছেলে পালাতে পারবে না, যাই হয়ে যাক লড়াইটাকে শেষ করতে হবে, সে পালাতে পারবে না এখান থেকে। এবার যখনই লড়াই একটুখানি এগিয়েছে, সুপ্রিয় সার্থককে এমনি ধরে ধরে আচার মারছে এরকম করে, কিন্তু সার্থক এই ঘর ছেড়ে বেরোতে পারবে না কোনোভাবেই। সার্থক এখান থেকে কোথাও বেরোতে পারবে না। ওকে ও জানে যে আমাকে এই ঘরের মধ্যেই থাকতে হবে। আগেকার দিনে সেই ফ্রান্সের রাজা রাজাদের যুদ্ধ, যতক্ষণ না একজন মরছে লড়াই চলতে থাকবে, ওরকম কেস হয়েছে। ও কি এরকম ভাবে তুলেছে, এরকম ভাবে তুলে মারছে, এরকম মারছে, এই যে ওকে মারছে, এই যে দুজনের মধ্যে লড়াই হচ্ছে, এই যে পুরো প্রসেসটা ঘটছে, এই পুরো প্রসেসে
যেহেতু বাইরে বেরোনোর কোনো জায়গা নেই, দুটো মানুষ কনস্ট্যান্ট আছে, নিশ্চয়ই সার্থককে অর্ধেক কেটে বাইরে ফেলে দেয়নি, সার্থক গোটা আছে, ও গোটা আছে, শুধু লড়ছে দুজনে। ঠিক এমনি প্রসেস ঘটে সম আয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে। কি ঘটে না, ধর এরকম একটা সিলিন্ডার আমি নিয়েছি, অনেকে এটাকে বম্ব ক্যালোরিমিটার বলে থাকে, কিন্তু অত কঠিন ভাষায় আমি বলবো না, এগুলো বইতে লেখা থাকে। তুই ধর ভেতরে কোনো একটা গ্যাস নিয়েছিস, এর চারপাশ না পুরো সিল থাকে, এখান থেকে কোনোভাবেই গ্যাস বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। এবার তুই এই গ্যাসটাকে উত্তপ্ত করছিস, তুই এই গ্যাসটাকে টেম্পারেচার দিচ্ছিস ভাই, এই গ্যাসটাকে তুই অত্যন্ত বেশি ভাবে ফোটানোর চেষ্টা করছিস, উত্তপ্ত করার চেষ্টা করছিস। এই গ্যাসটা উত্তপ্ত হবে, কিন্তু কিসের মাধ্যমে হবে, কি চেঞ্জ হবে, তার প্রেসার চেঞ্জ হবে। গ্যাসের অণুগুলোর পেছনে প্রচুর ছেঁকা লাগবে, ওরা এদিক ওদিক দৌড়াবে, এখানে ওখানে ধাক্কা মারবে, কিন্তু পাত্র ছেড়ে বেরোতে পারবে না। ঠিক যেমনি অবস্থা সার্থকের হয়েছে। তার মানে এই পুরো প্রসেসটায় গ্যাসটার ওভারঅল আয়তনটা চিরকাল স্থির থাকবে যতক্ষণ প্রসেসটা চলতে থাকবে। এই জন্য বলা হয় বম্ব ক্যালোরিমিটারে কোনো একটা গ্যাসের দহন একটা আইসোকোরিক প্রসেস বা একটা সম আয়তনিক প্রক্রিয়া। গল্প শেষ। আমাকে একবার কথাটা বলে দাও, সবার কাছে প্রত্যেকটা পদ্ধতি ক্লিয়ার? প্রত্যেকটা পদ্ধতি ক্লিয়ার? একদম ঠিক আছে। দাদা সেন্টেন্সটা বলো একবার। আরে সেন্টেন্স তো বইতে তো সব লেখা আছে ভাই, তুই বইটা খুলবি দেখবি লেখা আছে যে পদ্ধতিতে সিস্টেমের আয়তন ধ্রুবক থাকে সেই পদ্ধতিকে সম আয়তনিক প্রক্রিয়া বলে। আমাদের পরীক্ষায় কোনো সেন্টেন্স লিখতে দেয় না, আমাদের ম্যাটারটাকে জানতে হয়। আমাদের এখান থেকে কোনো থিওরি দেবে না ভাই, আমাদের এইগুলো থেকে অঙ্ক দেবে, আর সেই অঙ্কের মধ্যে এই টার্ম গুলো উল্লেখ থাকবে। তোকে ওই অঙ্ক থার্মোডাইনামিক্স কে চিনতে হলে এই জিনিসগুলোকে জানতে হবে। এটা ক্লাস 10 নয় যেখানে তোকে থিওরি লিখতে দেবে, কিন্তু এটাও বিষয় তুই থিওরিটা না জানলে অঙ্ক করতে পারবি। তুই এই চ্যাপ্টারটাকে যদি পড়তে হয়, প্রথমে এই চ্যাপ্টারটার বেসিক পড়তে হবে, এই চ্যাপ্টারটাকে তোকে পড়তে হবে। চ্যাপ্টারটার বিষয়গুলো পড়তে গেলে তোকে এই চ্যাপ্টারের ভেতরে কি আছে সেটাই জানতে হবে, এই চ্যাপ্টারটা কি দিয়ে তৈরি তোকে জানতে হবে। তুই চিন্তা করে দেখ, তোরা আজকে ক্লাসের শুরুতে থার্মোডাইনামিক্স কে ঠিক কতটা চিনতিস, আর আজকে থার্মোডাইনামিক্স এর কতগুলো টার্ম তোরা জানিস, কতগুলো টার্ম। আমি তোকে একটা কথা বলছি, এন্টায়ার থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে তোর আজকের ক্লাসটা বহুবার লাগবে। তো এই টার্ম গুলোকে বহুবার লাগবে, যে কি টার্ম ছিল, ওটা কি বিষয় ছিল। রুদ্ধতাপীয় মানেটা কি? দেখ, রুদ্ধতাপীয় মানে হচ্ছে যদি কখনো তুই দেখতে পাস এই ধর তো সিস্টেম রয়েছে, তোরা এই জিনিসটা একটু আগেও বলেছিলাম, এই ধর তো সারাউন্ডিং রয়েছে, যদি তুই কখনো দেখিস সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনোভাবেই তাপের আদান প্রদান ঘটছে না, তার মানে ডেল কিউ মানে হচ্ছে কিউ এর চেঞ্জ, এরকম ডেল কিউ যদিও বলা যায় না, মানে ওভারঅল তাপের এক্সচেঞ্জটা জিরো হয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে আমরা রুদ্ধতাপীয় প্রসেস বলবো। এই রুদ্ধতাপীয় অ্যাকচুয়াল রুদ্ধতাপীয় সিস্টেম কিন্তু প্রকৃতিতে অ্যাকচুয়ালি সম্ভব না, এটা কল্পনা মাত্র। ওকে, এইবার আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, একটা ছোট্ট 2 মিনিটের ব্রেক নেওয়া হবে। ব্রেক নিয়ে আমরা আবার শুরু করব পরাবর্ত প্রসেস দিয়ে। এখনো অনেক কিছু শেখাবো, পরাবর্ত প্রসেস, অপরাবর্ত প্রসেস শেখাবো, তাপগতিবিদ্যায় কার্য তাপ শেখাবো, তারপরে আন্তঃশক্তি আর এগুলো শেখাবো, তাপগতিবিদ্যায় কার্যচাপের চিহ্ন শেখাবো, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শেখাবো, অঙ্ক করাবো, অনেক কিছু বাকি আছে। চল ঠিক আছে, চলো একটা ছোট্ট ব্রেক নেওয়া যাক, ব্রেক নিয়ে আসছি আবার। নেক্সট দেখ, পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেসটা কি জানি আমি একটুখানি বলবো। আমি না এইটা নিয়ে পুরো ধারণা আজকে দেবো না, এই রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস আমাদের নেক্সট দিনের টপিক। আমি তোকে আজকে শুধু একটুখানি এটাকে বলে রাখবো যাতে তুই নেক্সট দিনে কানেক্ট করে এখান থেকে কার্যের পদ্ধতিটা তুই করতে পারিস, সমীকরণটা যদি বার করতে পারিস নেক্সট দিন, অঙ্ক যাতে আমরা নেক্সট দিনে যদি করতে পারি। কি বিষয় বলবো খেয়াল করবে প্রত্যেকে। ধরো একটা প্রসেস আছে, আমাকে ধরো গোটা একটা সিলেবাস পড়তে হবে। এই ধরো অঙ্কিতের ব্যাকলগ, অঙ্কিত সেকেন্ড সেমে আবার ব্যাকলগ করে ফেলেছে এবং এখন পুরো ব্ল্যাক হয়ে আছে। এই যে ওর এত বড় ব্যাকলগ আছে, ওটাকে শেষ করবে কি করে সেটা জানার জন্য একদিন রাত্রিবেলা 11:15টার সময় আমাকে ফোন করেছে। তোকে আমি একটা পদ্ধতি বলেছি, সেরকম একটা পদ্ধতি হচ্ছে পুরো ব্যাকলগটাকে এরকম কেটে 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 ভাগ করা এবং এক একটা করে টাইম জোন দিয়ে বিষয়টাকে শেষ করে দেওয়ার। এবার বিষয়টা হচ্ছে আমি আমার এই গোটা সিলেবাসটাকে, গোটা ব্যাকলগটাকে
এরকম ছোট 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 কয়েকটা পার্টে ভাগ করলাম। মানে আমাকে যে টোটাল কাজটা করতে হবে সেটা আমি একবার না করে ভাগ 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 করে করে করলাম। এখানে একটা কন্ডিশন আছে, জানিস তো? কন্ডিশনটা হচ্ছে আমার এই কাজটা খুব ফ্লেক্সিবল, আমার কাছে সাফিসিয়েন্ট টাইম আছে সমস্ত কিছু করার। তো আমার কাছে বিষয়টা খুব ফ্লেক্সিবল। আমি ধরো এখান থেকে পড়া শুরু করলাম, আমি এতটা পড়লাম খুব ভালো, আমি এতটা পড়লাম খুব ভালো, আমি এতটা পড়লাম খুব ভালো। তারপরে ধরো আমার জগদ্ধাত্রী পুজো চলে এসেছে, তা আমি সেই সময়টা আর পড়তে পারলাম না। এবার যখনই পড়তে পারলাম না, আমি এই যে জিনিসটা পড়েছিলাম আমি সেটাও ভুলে গেলাম। তাহলে আমি এখান থেকে এখানে গেছিলাম, আমি আবার রিভার্স করলাম বিষয়টাকে, আমি আবার জিনিসটাকে পড়লাম, পড়ে আমি আবার এটাকে পড়ে এখানে গেলাম। তার মানে এই যে আমি টেনিওরটাকে ভাগ করেছি, আমি চাইলে কোনো একটা দিনের পড়া দুবার করতে পেরে পুরো দিনটাকে একদিন বাড়িয়ে দিতেই পারি। আবার আমি এটা করলাম, আবার আমি এটা করলাম, আবার আমি এটা করলাম, দেখলাম সেদিন আমার বান্ধবী আমাকে বহুবার ফোন করে ফেলেছে, রাত্রিবেলা কল ব্যাক না করলে পরের দিন আর ওই যে এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, তবে সেটা অন্য কারণে হবে। তো ও সেদিন ভাবলো না এই পড়াটা ঠিকঠাক হয়নি, আবার আমি ফিরে আসবো, আবার আমি পড়বো, আবার আমি যাবো। তার মানে এই যে পুরো বিষয়টা ঘটছে, এখানটায় তোর কাছে একটা ফ্লেক্সিবল টেনিওর আছে, যে তুই পুরো কাজটাকে করতে করতে যদি কখনো চাস তুই একটা কাজকে, একটা ভাগকে তুই আরেকবার করতে পারিস, মানে তুই পুরো কাজটাকে রিভার্স করতে পারিস। এই যে পুরো প্রসেসটা আছে যেটাকে রিভার্সিবল প্রসেস বলা হয়, মানে কোনো একটা প্রসেসকে আমি চাইলে আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারি, কোনো একটা প্রসেসকে চাইলে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। দিস প্রসেস, এইটুকু তোকে আমি আজকে ধারণা দিলাম, এটার মূল খেলাটা হবে নেক্সট দিন, যখন তুই জানতে পারবি যে রিভার্সিবল প্রসেস অ্যাকচুয়ালি কি। এরকম একটা পাত্র নিতে হয়, এই পাত্রের ওপর থেকে ধর এখানে ভেতরে কোনো একটা গ্যাস আছে, আমি ওপর থেকে ধর একটা প্রেসার চাপিয়ে রেখে দিয়েছি, আমাকে এই প্রেসারটাকে হালকা 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 করে কমিয়ে গ্যাসের আয়তনটাকে বাড়াতে হবে। এইটা হবে আমার এক্সটেন্সিভ, এইটা হবে আমার পরাবর্ত প্রক্রিয়া, রিভার্সিবল প্রসেস। আমি একবারে প্রেসারটা কমাবো না, একবারে ভলিউমটা বাড়াবো না, আমি অল্প 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 করে করব। আমি প্রথমে ডিবি পরিমাণ কমাবো, এটা ডিবি পরিমাণ হালকা করে, কিছু ডিবি পরিমাণ হালকা করে বেড়ে যাবে, আবার আমি কিছুটা কমাবো, এটা কিছুটা বাড়বে, কিছুটা কমাবো, কিছুটা বাড়বে, এমন করেই কমাবো যেন মাঝখানে কোনো জায়গায় আমি আবার বাড়িয়েও দিতে পারি, একটু কমেও যেতে পারে, মানে আমার রিভার্স করে দেওয়ার একটা জায়গা থাকবে। আলটিমেটলি শেখাবো এখান থেকে একটা ডাব্লিউ রিভার্সিবল এর ইকুয়েশন তোকে পুরো পড়তে হবে, এবং সেটা দিয়ে তোকে অঙ্ক করতে হবে। ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। অপরাবর্ত প্রক্রিয়া কি? অপরাবর্ত প্রক্রিয়া হচ্ছে, ধরো ওপরে পাহাড় আছে, পাহাড়টা খুব ক্যাজুয়াল পাহাড় হয়ে গেছে, ধরো পাহাড় আছে, এই পাহাড় থেকে ধর জল পড়ছে, ধর এখানে খুশবুর বাড়ি, আর এটা ধর তিস্তা নদী যাচ্ছে, তো এই যে জলটা পড়ছে, এবার খুশবু কি চাইলে এখানটা দাঁড়িয়ে জলটাকে বলতে পারে এই तू ऊपर जा, तू ऊपर जा, फिर से तू ऊपर जा, तू नीचे क्यों आ रही है, तू ऊपर जा, বলতে পারে? কোনোদিন পারবে না। যে জল একবার পড়ে গেছে সে পড়ে গেছে, এই জলটাকে সে আর কোনোভাবেই ওপরে পাঠাতে পারবে না। তার মানে এই প্রসেসটা কোনোভাবেই রিভার্সিবল প্রসেস হবে না, এটা একটা ইরিভার্সিবল প্রসেস হবে। ধরে যে অন্তলীনা আছে, অঙ্কিতের উপর খুব রেগে গিয়ে অঙ্কিতকে দুটো গালাগাল দিয়ে দিল, সেই কথাটা কি ওরা ফেরাতে পারবে? অঙ্কিতের মাথা থেকে কি ও চ্যাট জিপিটি লাগিয়ে কথাটাকে ডিলিট করে দিতে পারবে? কোনোদিন পারবে না। তার মানে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো একবার হয়ে গেলে সেটাকে তুই রিভার্স করতে পারবি না, এবং সেই বিষয়টা তুই খেয়াল করে দেখবি ওটা পুরোটা একবারই হয়। গালাগালিটা একবারই দিয়ে দেওয়া হয়, দু অক্ষর বলে দু অক্ষর রেখে দিলাম, এটা হয় না, তাই না? চল, এই যে জলটা পড়ছে, কিছুটা জল পড়লো, অর্ধেক মধ্যিখানে কি থেমে গেল? তা হয় না, মধ্যিখানে জলটা খুশবুকে দেখছে, হ্যাঁ ম্যাডাম কি বলছেন, ওপরে যাব? না 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 না, আমি নিচেই যাচ্ছি, এরকম হয় নাকি? পুরোটা একসাথে পড়ে যাবে। তার মানে এই পুরো অপরাবর্ত প্রক্রিয়াটা রয়েছে, এই অপরাবর্ত প্রক্রিয়াটা এট এ টাইম হবে, এট এ গ্লান্স হবে, পুরোটা একবারে হবে। এইটার মধ্যে কোনো আর এমনি ভাগ 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 সিস্টেম থাকবে না। তার মানে এখানে আমার সিস্টেমের প্রেসার ভলিউমের চেঞ্জটা ওয়ান টাইম হবে, একবারে হবে। এক্সটার্নাল প্রেসারের গল্প থাকবে, সব শেখাবো নেক্সট দিন, কার্য শেখাবো এখান থেকে।
তাপগতিবিদ্যায় কার্য ও তাপ, এই বিষয়টাকে খুব মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ খুব ভালো করে দেখবে। এই যে তাপগতিবিদ্যায় কার্য ও তাপের বিষয়টা রয়েছে, এই পুরোটা 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 রিলেটেড টু আন্তঃশক্তি, মানে ইন্টারনাল এনার্জি। তুই চিন্তা করে দেখ, আমি তোকে একটা জিনিস বলবো, তুই জাস্ট রিলেট করবি, তুই বলবি হ্যাঁ কি না। ধর আমার কাছে একটা সার্টেন ইন্টারনাল এনার্জি আছে, যেটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করছি। এবার তুই আজকে এখানে দেখতে পাবি যে ফিজিক্সের থার্মোডাইনামিক্স থেকে কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স কতটা ভালো, কতটা অ্যাকচুয়াল, কতটা মৌলিক। কারণ কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স একদম ইউজুয়াল, একদম প্রকৃত বিষয় নিয়ে ডিল করে। তুই চিন্তা করে দেখ, আজকে যখন আমি তোকে বলছি এটা ধর একটা সিস্টেম, সেই সিস্টেমটা কাজ করছে, সিস্টেম ইজ ডুইং ওয়ার্ক। যখন সিস্টেমটা নিজে কাজ করছে, তখন সেই সিস্টেমটার আন্তঃশক্তি কমবে কি কমবে না? প্রত্যেকে আমাকে বলবে সিস্টেমটা যখন নিজে কাজ করছে ওর আন্তঃশক্তি কমবে কি কমবে না? কমবে কি কমবে না? তাড়াতাড়ি প্রত্যেকে প্রত্যেকে কমবে কমবে, একদম একদম একদম। যে কোনো সিস্টেম সে যদি নিজে কাজ করে তাহলে তার ইন্টারনাল এনার্জি কমবে। তার মানে সিস্টেম দ্বারা কার্য, আমি এরকম ভাবে লিখি, সিস্টেম দ্বারা কার্য। যেহেতু সিস্টেম দ্বারা কার্য হলে আন্তঃশক্তি কমে, ওই জন্য সিস্টেম দ্বারা কার্যকে আমরা নেগেটিভ ধরে থাকি। এইটাই অনেক ছেলে মেয়ে বোঝে না, গুলিয়ে ফেলে। এই রকম ভাবে তোকে মনে রাখতে হবে যে কেন নেগেটিভ। অনেক এমনি করে পেন ঘোরায়, গাছের পাতা সবুজ, সিস্টেম দ্বারা কার্য হলে নেগেটিভ, সিস্টেম দ্বারা কার্য হলে নেগেটিভ, সিস্টেম দ্বারা কার্য হলে নেগেটিভ, সিস্টেম দ্বারা কার্য হলে পজিটিভ। এই না না, কি বললাম কি বললাম, নেগেটিভ 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 নেগেটিভ। আরে ভাই এরকম ভাবে কে পড়ে ভাই? সিস্টেম দ্বারা কার্য মানে আন্তঃশক্তি কমবে, আন্তঃশক্তি কমবে মানে নেগেটিভ, গল্প শেষ। সিস্টেমের উপর কার্য, অন্তলীনা অঙ্কিতকে খুব ঠেঙিয়েছে। অঙ্কিত বাড়ি গিয়ে স্ট্যাটাস লাগিয়েছে, আজকে মার খেয়েছি বলে কি ভাবেছিস, মারামারিটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। কালকে দেখা কর চন্দননগরের মাঠে, বুঝিয়ে দেবো কে হলো সবার বাপ। আমি হচ্ছি অঙ্কিত, ধুয়ে দেবো সবকে। তার মানে ওর এই চেতনাটা জন্মেছে কি করে? ওর উপরে কার্য করা হয়েছে বলেই না জন্মেছে, ওকে ঠেঙিয়েছে বলেই না জন্মেছে। ওকে অন্তলীনা যখন ঠেঙালো, ওর অন্তঃশক্তিটার বৃদ্ধি ঘটলো না, এবার আমাকে কিছুটা করে দেখাতেই হবে। তার মানে সিস্টেমের ওপর যদি কার্য হয়, সিস্টেমের অন্তঃশক্তির বৃদ্ধি ঘটে, ইন্টারনাল এনার্জি বেড়ে যায়। ওই জন্য সেই কার্যটাকে আমরা পজিটিভ ওয়ার্ক বলে থাকি। তোকে যদি প্রশ্নে মেনশন করে সিস্টেমের ওপর এত জুল কার্য করা হলো, তাহলে তুই সেই কার্যের সাইনটাকে পজিটিভ ধরবি, নাহলে তোর অঙ্কই হবে না। যদি তোকে বললো সিস্টেম নিজে থেকে এত কার্য করলো, তখন তোকে সেটা নেগেটিভ ধরেই অঙ্ক করতে হবে, নাহলে সেই অঙ্ক মিলবে না। সব শেখাবো। তোকে ধর বললো গ্যাসটা নিজে থেকে এক্সপ্যান্ড করে গেল, নিজে থেকে এক্সপ্যান্ড করলো মানে কি? নিজে থেকে সে কার্য করলো, তার মানে সেই এক্সপানশনটার ক্ষেত্রে তোকে নেগেটিভ সাইন লাগাতে হবে। সব শেখাবো তোকে, চাপ নিস না। এইবার তুই আমায় একটা বল, সিস্টেম যদি বাইরে থেকে তাপ গ্রহণ করে, কি বলছি, সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেম যদি বাইরে থেকে তাপ নেয়, তাহলে সিস্টেমের আন্তঃশক্তির বৃদ্ধি ঘটবে। অঙ্কিত মারামারি করতে যাবে বলে আপেল, কলা, প্রোটিন শেক সব খাচ্ছে, তার মানে আলটিমেটলি হিট গেইন করছে, এনার্জি গেইন করছে। এই যে সিস্টেমটা যখন তাপটা গ্রহণ করে, তখন সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি ঘটে বলে সিস্টেম তাপ গ্রহণ করলে সেই সাইনটাকে পজিটিভ ধরতে হয়। সিস্টেম যদি তাপ বর্জন করে,
তাহলে স্বাভাবিকভাবে সেটাকে নেগেটিভ ধরতে হয়। সিস্টেম তাপ বর্জন করছে মানেই সে কোনো না কোনো কাজ করছে, কোনো না কোনো কাজ করছে মানেই সে ইন্টারনাল এনার্জি লুজ করছে মানেই তার সেটা নেগেটিভ। গল্প শেষ। আমাকে বল সবার কাছে এই সাইনগুলো ক্লিয়ার আছে? যদি সাইনগুলো ক্লিয়ার থাকে তাহলে তুই খুব সহজে, এটা তো অলরেডি আমরা করে দিয়েছি ইন্টারনাল এনার্জি চেঞ্জ, যদি এইটা থাকে তুই এইটা খুব সহজে বুঝে গেছিস। আমাকে একটু প্রত্যেকে কনফার্ম করবে আমরা সিস্টেমের ক্ষেত্রে তাপ আর কার্যের চিহ্ন ক্লিয়ার করে নিতে পেরেছি কি পারিনি, পেরেছি কি পারিনি? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, একদম প্রকৃত বিষয় ভাই। এইবার তোকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তাপগতিবিদ্যায় আমাদের জিরোথ ল আছে, ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, থার্ড ল আছে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কেমিস্ট্রিতে অতটা লাগে না, ফার্স্ট সেকেন্ডটা লাগে, থার্ডটা জাস্ট একটা লাইন লাগে। মেনলি ফার্স্ট আর সেকেন্ড থেকে আমাদের অঙ্ক দেওয়া হয়। এইটা কি বলতে চাইছে দেখ, বলছে ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কি ব্যাপার, তুই ধরে নে কোনো একটা সিস্টেমের আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি ছিল U1। এই সিস্টেমটা বাইরে থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। এখন তুই আর নিশ্চয়ই তোর কাছে কোনো সমস্যা নেই, যদি সিস্টেমটা কিউ পরিমাণ তাপ গ্রহণ করে থাকে তাহলে তাপ গ্রহণ করা মানে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পাবে। তাপ গ্রহণ করেছে মানে সেই সাইনটাকে আমরা পজিটিভ দেব, তার মানে এখানে যে সাইনটা দেখ আমরা দিয়েছি সেটা পজিটিভ। যখনই সিস্টেমটা বাইরে থেকে তাপ গ্রহণ করলো তাহলে তার আন্তঃশক্তি বৃদ্ধি পেল কতটা? U1 প্লাস কিউ। তুই কি বললি দাদা, কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে, আন্তঃশক্তি কিউ পরিমাণে বৃদ্ধি পাবে? আমি বলবো হ্যাঁ। কেন? কারণ শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তিকে তুই সৃষ্টি বা ধ্বংস করতে পারবি না। শক্তি এক রূপ থেকে আরেক রূপের মধ্যে স্থানান্তরিত হয় মাত্র। এই যে কিউ পরিমাণ সে তাপটা গ্রহণ করেছে সেই পুরোটাই ইউটিলাইজ হয়ে যাবে তার আন্তঃশক্তির বৃদ্ধি ঘটানোর জন্য। ওই জন্য আন্তঃশক্তিটা আগে U1 ছিল, এখন U1 প্লাস কিউ হয়ে যাবে। এইবার সিস্টেমটার উপরে কেউ ধর ডাব্লু পরিমাণ কার্য করে দিয়েছে। কি বললে? ডাব্লু ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, মানে সিস্টেমের উপরে কাজ করা হয়েছে। কতটা করা হয়েছে না ডাব্লু পরিমাণ। সিস্টেমের উপরে কাজ করা হয়েছে মানে অঙ্কিতকে মারা হয়েছে, তার মানে অঙ্কিত স্ট্রং হয়েছে। তার মানে সিস্টেমের উপরে যদি কাজ করা হয় তাহলে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পায়। তার মানে U1 প্লাস কিউ প্লাস ডাব্লু, যতটা পরিমাণ তার উপর কার্য করা হয়েছে ততটাই আন্তঃশক্তির বৃদ্ধি ঘটবে। কারণ থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বলে শক্তি অবিনশ্বর, তাকে সৃষ্টি ধ্বংস করা যায় না। তাহলে আমি এইটুকু বুঝতে পারছি আগে U1 ছিল, এখন U1 প্লাস কিউ, পরবর্তীকালে আবার U1 প্লাস কিউ প্লাস ডাব্লু। এই যেটা হয়ে গেল সেটাই তো আমার পরিবর্তিত আন্তঃশক্তি, যেটাকে আমি U2 দিয়ে লিখতে পারি। তাহলে এই U2 এর ভ্যালুটা আমার কত দাঁড়াচ্ছে না U1 প্লাস কিউ প্লাস ডাব্লু। গল্প শেষ। তাহলে দাদা এখান থেকে আমি এই U1টাকে U এর পাশে নিয়ে আসতে পারি, এটাকে এর পাশে, তাহলে আমি লিখতে পারি তো U2 মাইনাস U1 ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, লিখতেই পারি। তাহলে আমি এখান থেকে U2 মাইনাস U1 কে লিখতেই তো পারি ডেল ইউ, মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আমি বললাম হ্যাঁ অবশ্যই লিখতে পারিস, কেন পারবি না। তাহলে ডেল ইউ ইকুয়াল টু লিখতে পারি তো কিউ প্লাস ডাব্লু, একদম প্রকৃতপক্ষে শেষ। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। যদি তুই দেখিস কোনো একটা সিস্টেম কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে, সিস্টেমের উপর ডাব্লু পরিমাণ কার্য হচ্ছে, তাহলে ওর যে ফাইনাল ইন্টারনাল এনার্জিটা হবে সেটা হবে ওর প্রাথমিক ইন্টারনাল এনার্জি প্লাস কিউ প্লাস ডাব্লু। ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, সে যতটা তাপ গ্রহণ করেছে আর যতটা তার উপর কাজ হয়েছে সেই দুটো সমষ্টি। এর পরের দিন আমরা যখন আসবো বিভিন্ন রকম ভাবে এই পুরো জিনিসটাকে, এই সমীকরণটাকে অল্টার করে করে দেখাবো। মানে ধর তোকে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখি, তোকে ধর আমি বললাম এই পুরো প্রসেসটা, এই পুরো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা তুমি লিখে দেখাও ইন কেস অফ সাইক্লিক প্রসেস। পুরো প্রসেসটা, পুরো লটা তুমি লিখে দেখাও, পুরো সমীকরণটা লিখে দেখাও ইন কেস অফ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 0 হয়ে যায়। ইন কেস অফ রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিউ এর ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে যদি এখানে ডেলিউটা 0 হয়ে যায় তাহলে কিউ প্লাস ডাব্লু ইকুয়াল টু 0 লিখতে পারি, এটা একটা ফর্ম। কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। আর রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে ডেলিউ এর ভ্যালুটা ডাব্লু হয়ে যায়, তাহলে মাইনাস ডেলিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু লেখা যায়।
ডাব্লু কখনো পজিটিভ কখনো নেগেটিভ হতে পারে, তোরা প্রত্যেকে বুঝতে পারছিস। সেই অনুযায়ী আন্তঃশক্তি কখনো পজিটিভ হয়েছে, তার চেঞ্জটা একবার কখনো বেড়ে গেছে কখনো কমে গেছে, বিয়োগ করলে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ, তুই বুঝতেই পারছিস ভাই। তো এই যে পুরো প্রসেসটা ঘটেছে, এইরকম ভাবে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে চেঞ্জ করে নিতে পারি বিভিন্ন রকম প্রক্রিয়ার ভিত্তিতে। সেগুলো সব আমরা তোকে নেক্সট দিনে শেখাবো। আর কিচ্ছু দেখ এখান থেকে আমাদের করার মতো নেই। এই জিনিসগুলো এবার কি তোরা বাড়িতে করতে পারবি? একটু পড়ে দেখতো অঙ্কটা, প্রত্যেকে পড়ে দেখতো একবার অঙ্কটা। তোকে কিছুই বলে, তোকে বলে যে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন ডেলিও গণনা করে দেখাও। সিস্টেম দ্বারা 200 জুল তাপ বর্জিত হয়, বর্জিত হয় মানে তোকে ওর সাইনটাকে নেগেটিভ ধরতে হবে। সিস্টেমের উপর 120 জুল কার্য সম্পাদন করা হলো, তার মানে সাইনটা তোকে পজিটিভ ধরতে হবে। এই সাইনের খেলা এটা করতে পারবে? করতে পারবে? বল আমাকে, করতে পারবি সবাই? প্রত্যেকে কনফার্ম করবে সবাই করতে পারবে এটা একদম। আমি যদি তোকে একটা করে দেখিয়ে দিই, সিস্টেম দ্বারা 200 জুল তাপ বর্জিত হয় আর সিস্টেমের উপর 120 জুল কার্য সম্পাদন করা। ধর আমি তোকে বলছি ডেল ইউ এর ভ্যালুটা কত বল? ডেল ইউ এর ভ্যালু হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। এবার তুই চিন্তা করে দেখ, আজকে তোর যখনই সিস্টেম দ্বারা 200 জুল তাপ বর্জিত হচ্ছে মানে সিস্টেম তাপ বর্জন করছে, তার মানে কিউ এর ভ্যালুটা কত হয়ে গেল? মাইনাস 200 জুল। কারণ বর্জিত হচ্ছে মানে আন্তঃশক্তি কমাবে, সেটা কমাবে মানে মাইনাস। আর সিস্টেমের উপর 120 জুল কার্য সম্পাদন করা হয়েছে, সিস্টেমের উপরে করা হয়েছে তোরে ভাই। সিস্টেমের উপরে যদি করা হয় তার মানে সেটা আন্তঃশক্তি বাড়াবে, তাহলে ডাব্লিউ হয়ে গেল প্লাস 120 জুল। শেষ। তাহলে ডেল ইউ এর ভ্যালু তোকে ক্যালকুলেট করতে হবে মাইনাস 200 প্লাস 120 হয়ে গেল মাইনাস 80 জুল। শেষ। এই হয়ে গেল সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন। এই হয়ে গেল আমাদের থার্মোডাইনামিক্স এর লেকচার নাম্বার 1। চল তাহলে সমস্ত কিছু শেষ। আমি আশা করব প্রত্যেকে থার্মোডাইনামিক্সটাকে এনজয় করেছিস, প্রপারলি শিখেছিস থার্মোডাইনামিক্স। নট অনলি যে গাছের পাতা সবুজ এরকম ভাবে পড়াশোনাটা আশা করবে এবার বন্ধ করবি। তোরা বুঝতে পারছিস কিরকম ভাবে কেমিস্ট্রি পড়তে হয়। মাথায় রাখবি কেমিস্ট্রি ইজ নট বোরিং। চলো সমস্ত কিছু শেষ। আমি আশা করব প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে, তোরা শিখতে পেরেছিস থার্মোডাইনামিক্সটাকে এক্স্যাক্টলি পড়তে কিভাবে হয়, বুঝতে কিভাবে হয়, শিখতে কিভাবে হয়। এটা নয় যে গতানুগতিক বইতে আমি বই সামনে ধরবো আর গাছের পাতা সবুজ করে যাব। থার্মোডাইনামিক্স ওইভাবে কিচ্ছু বুঝতে পারবি না ভাই। থার্মোডাইনামিক্স নিজের মধ্যেই একটা ল্যাঙ্গুয়েজ, আমি বারবার করে বলছি। ব্যাস এটাই, নতুন করে আর কিছু তোদেরকে বলার নেই। তোরা যথেষ্ট ইন্টেলিজেন্ট। যদি তোরা আমাদের ক্যাটালিস্ট ব্যাচের মধ্যে পড়তে চাস তাহলে অবশ্যই নিচের পিন কমেন্টের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করি, সমস্ত ইনফরমেশন তোরা পেয়ে যাবি। আর অলরেডি যারা ক্যাটালিস্ট ব্যাচে পড়ছে তারা তো জানে কেমিস্ট্রি কিভাবে শিখতে হয়। ঠিক আছে, ব্যাস নতুন করে কিছু বলবো না। যারা প্রথম আমাদের চ্যানেলটাকে দেখছিস তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করিস ভালো লাগলে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। দেখা হচ্ছে সবার সাথে নতুন কোন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। রাসায়নিক এবং আয়নীয় সাম্যাবস্থার ফুল কনসেপচুয়াল ভিডিও উইথ প্রপার নিউমেরিক্যাল সলিউশন আসতে চলেছে। আর অর্গানিক, আমি ইন্ট্রো ভিডিওতে বলেছিলাম আমার ব্যাচের এমন অর্গানিক করাবো যে বন্ধু বা বান্ধবী রাত্রিবেলা মেসেজ করবে, হ্যাঁ রে সারাদিন তো অর্গানিকই পড়ছিস আর কথাবার্তা বলিস না আমার সাথে। এই মেসেজটা করতে হবে। দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাসে। ভালো থাকিস, টাটা, জয় ধামাকা।